হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ৭ প্রাণ। হাসপাতালে ভর্তি প্রায় ১৩০০। ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় টিকাদান। প্রাদুর্ভাবের জন্য আওয়ামী ও অন্তর্বর্তী সরকারকে দুষলেন মন্ত্রী। ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ। আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। চ্যালেঞ্জ কাটিয়ে নবযাত্রার আশা। এবার গরমে ৩,০০০ মেগাওয়াট লোডশেডিং এর শঙ্কা। উৎপাদনে বাধা, পর্যাপ্ত জ্বালানির অভাব ভাবনায় ফেলেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। বিদ্যুৎ খাতের বকেয়াও চ্যালেঞ্জ। অভিযানেও থেমে নেই মাদক চোরাচালান। বিভিন্ন দেশ থেকে কুরিয়ারের মাধ্যমে ভয়ঙ্কর সব মাদক ঢুকছে দেশে। বিমানবন্দরে যথাযথ স্ক্যানিং এর অভাবকে দুষছেন বিশ্লেষকরা। এবং হরমুজ প্রণালী খুলে দিতে মঙ্গলবারই সময়সীমায় চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের। সেতু, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের হুমকি। ইসরায়েল ও কুয়েতে ইরানের হামলা, পাল্টা আক্রমণ তেল আবিবের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় দ্বিতীয় দিনের মতো দেয়া হলো জরুরি টিকা। এর মধ্যে দেশের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে সংক্রমণ। এদিকে হাম ছাড়াও কাছাকাছি ধরনের উপসর্গ নিয়েও হাসপাতালে আসছে অনেক শিশু। বিশেষ করে ৬ মাসের কম বয়সী শিশুরা বেশি আসছে জ্বর, ডায়রিয়া ও র্যাশ নিয়ে। দেশে হামের সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৭,০০০ আর মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। এর মধ্যে উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। তবে কেবল হাম নয়, কাছাকাছি ধরনের নানা উপসর্গ নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। বিশেষ করে নবজাতক থেকে ৬ মাসের কম বয়সী শিশুরা বেশি আসছে জ্বর, ডায়রিয়া ও র্যাশ নিয়ে, যাদের অনেকের হাম শনাক্ত হয়নি। ৫ মাস ১৭ দিন। এটা প্রথমে অবস্থায় আমরা ভাবছিলাম হাম, কিন্তু এটা হাম না, এটা হচ্ছে বলছে স্ক্যাবিজ হয়েছে। পুরো শরীর বইরা গেছে গা। পরে ডাক্তাররা দেখছে, দেখার পরে চিকিৎসা করছে আর বলছে যে ওরা আমরা এই সন্দেহ করে ওরা আমরা ভর্তি দিছি। ডায়রিয়ার জন্য এই হসপিটালে নিয়ে আসি। তো ডায়রিয়া সেরে যাওয়ার পরে ওর জ্বর ছিল, এরপরে কাশি, সর্দি, এগুলোর হচ্ছে সিমটম ছিল। পরে দেখলাম যে আস্তে আস্তে ওর পেটের এদিক দিয়ে হচ্ছে কি বুকের এদিক দিয়ে র্যাশ দেখা দিচ্ছে। চিকিৎসকরা বলছেন নবজাতকদের হামে আক্রান্তের রেকর্ড না থাকলেও এবার আক্রান্ত হচ্ছে। সেই সঙ্গে আছে অন্যান্য ভাইরাসের সংক্রমণও। প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ দেন তারা। ডেঙ্গুতেও কিন্তু র্যাশ হচ্ছে, চিকনগুনিয়াতে র্যাশ হচ্ছে, আর একটা ডিজিজ আছে এটা হামের মতো, যেটাকে বলে রুবেলা, ওইটাতেও কিন্তু হচ্ছে। কিন্তু ওই যে আমি ক্লাসিক যেই সাইন সিমটম বললাম, ফিভার উইথ র্যাশ অ্যান্ড 3C, এই তিনটা কিন্তু ক্যারেক্টারিস্টিক। এই তিনটার সঙ্গে কিন্তু অন্যগুলি নাই। স্বাস্থ্যবিধিটাই হচ্ছে মূল মন্ত্র। অন্ততপক্ষে ৪ থেকে ৫টা দিন যদি এই বাচ্চাটাকে একটু আইসোলেট করে রাখি, তাহলে এই আইসোলেশনের কারণে দেখা যাবে যে অনেক রোগীর হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় চলছে জরুরি টিকাদান কর্মসূচি। সোমবার দ্বিতীয় দিনের টিকা কর্মসূচিতে কেন্দ্রগুলোতে দেখা গেছে লম্বা লাইন। এদিকে রাজশাহী, রংপুর, বরিশাল, বরগুনা সহ বিভিন্ন জেলায় হামের সংক্রমণ বাড়ার খবর পাওয়া গেছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হাম অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় দ্রুত বাড়ছে সংক্রমণ। লক্ষণ থাকলেই নিতে হবে হাসপাতালে। প্রতিরোধে সময়মতো টিকাদান ও জনসচেতনতা বাড়ানোর বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। টিকাদান সহ দীর্ঘমেয়াদে সুফল পেতে আরও সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। দেশে হঠাৎই বেড়ে গেছে হামের প্রাদুর্ভাব। শহর থেকে গ্রাম, পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে। আক্রান্ত শিশুর হার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মৃত্যু ও হটস্পটের সংখ্যাও। পুরো দেশ যখন এই রোগের সঙ্গে কার্যত লড়াই করছে, তখন জাতীয় প্রেস ক্লাবে সেমিনারের আয়োজন ন্যাশনাল ডক্টরস ফোরামের। বর্তমান প্রেক্ষাপটে হাম মোকাবিলা ও টিকাদান কার্যক্রমের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা। ৯ মাস পরে যে ভ্যাকসিন রেটটা কমে যায়, প্রথমে বাচ্চাদেরকে ততটা কেয়ার নেওয়া হয়, পরবর্তী সময় নেওয়া হয় না। এই যে গ্যাপ হওয়ার কারণে যে মিজেলস আউটব্রেকটা হয়েছে। আইলা ঘূর্ণিঝড়ে বিশেষজ্ঞরা বলছেন হাম অত্যন্ত ছোঁয়াচে ও বিপজ্জনক রোগ। জ্বর, সর্দি, কাশির মতো সন্দেহজনক লক্ষণ থাকলেই শিশুদের হাসপাতালে নেয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বলছেন এটি প্রতিহতে টিকাই সবচেয়ে বড় সমাধান। সরকারকে এই অনুরোধ জানাচ্ছি যে মিজেলস এসে গেছে, চলে গেছে, এটা নিয়ে সন্তুষ্ট হওয়া যাবে না।
আগামী 3 মাস প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে প্রতি মাসে যাদের মিজলস হয়েছে তারা আবার গিয়ে হাজির হবে দেখার জন্য যে মিজলসের কারণে তার শরীরে কোনো অসুখ রয়ে গেল কিনা, তার অপুষ্টি হয়ে গেল কিনা। হাম রোগীর সংস্পর্শে আসা প্রতি 100 জনের মধ্যে 90 জনই আক্রান্ত হওয়ার ভয়াবহতা তুলে ধরে চিকিৎসকরা বলছেন এটি নির্মূলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ভ্যাকসিনেশন নিচ্ছে না, অপুষ্টি হচ্ছে, এই বাচ্চারা বেশি ভালো রোগ, সুতরাং এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে। টিকাদান কর্মসূচি জোরদার করতে সরকারের তদারকি বাড়ানো এবং অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয় সেমিনার থেকে। ভীত সন্ত্রস্ত না হয়ে ধৈর্যের সাথে মোকাবেলা এবং সঠিক রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় সারা দেশে হাম ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সংসদে প্রশ্নোত্তরের জবাবে আরও বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনা সম্ভব হয়েছে। প্রথম ধাপে সারা দেশে টিকা পাবে 12 লাখ শিশু। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, হাম ও জ্বালানি সংকটের কারণে এখনও স্কুল বন্ধের সিদ্ধান্ত হয়নি। সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম, প্রতিদিনই মারা যাচ্ছে শিশু। হাসপাতালে হাসপাতালে শিশু সন্তানকে নিয়ে বাবা মায়ের উদ্বেগ, উৎকণ্ঠা। সারা দেশে হাজার হাজার শিশুরা। এবার সংসদেও হাম নিয়ে আলোচনা। নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্যমন্ত্রীর পরিকল্পনা জানতে চান বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন। হাম বিষয়টাকে একটা তড়িৎ গতিতে সমাধানের দিকে নিয়ে আসার জন্য, আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য, মৃত্যু থেকে বাঁচানোর জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার কোনো পরিকল্পনা আছে কিনা। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনা সম্ভব হয়েছে। প্রতিটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। এ সময় প্রাদুর্ভাবের জন্য বিগত 2 সরকারের ভুল ব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি। ফ্যাসিস্ট সরকার এবং জাস্ট ইমিডিয়েট পাস যে গভর্নমেন্ট গিয়েছে, ওদের ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্ব, বিচক্ষণতা এবং পরামর্শে আমরা টিকাদান কর্মসূচি জরুরি ভিত্তিতে এগিয়ে আনতে সক্ষম হয়েছি। প্রথম ধাপে 12 লক্ষ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গুলশানে একটি আলোচনা সভায় সমাজ কল্যাণমন্ত্রী বলেন, ডক্টর ইউনূস সরকারের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই হাম ছড়িয়ে পড়ার প্রকৃত কারণ বের হয়ে আসবে। ইউনূস স্যার তো আনকোয়েশ্চেনেবল পার্সোনালিটি, কিন্তু উনি যাকে যেখানে দিয়েছেন, এই যে ভ্যাকসিন টাইম মতো দেওয়া, ভ্যাকসিন 95% হচ্ছে কিনা, তাহলেই বুঝতে পারবেন আজকের প্রাদুর্ভাবের কারণ। 49 দিনে মিজেলস হয় নাই। রাজধানীতে বিদ্যালয় পরিদর্শন করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, হাম ও জ্বালানি সংকটের কারণে স্কুল বন্ধে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অনলাইন বড়ভাবে সেখানে আমরা চিন্তা করছি। মানে হেলথ মিনিস্ট্রি থেকে ইতিমধ্যে আমরা প্রিকশনারি মেজার্স, প্রিভেন্টিভ মেজার্স কী করা উচিত, ক্লাসরুম কীভাবে মেনটেন করা উচিত, এইসব তথ্য নিয়ে আমরা সকল বিদ্যালয় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। সো আমরা আশাবাদী যে স্কুলগুলো প্রোটেক্টেড থাকবে। এ সময় শিক্ষার্থীদের মিড ডে মিল সহ অন্যান্য বিষয়ে খোঁজ নেন প্রতিমন্ত্রী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। 483 কোটি 43 লাখ টাকা ব্যয়ে 5টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম সভা শেষে অর্থমন্ত্রী বলেন, অর্থের অপচয় ঠেকাতে প্রকল্প যাচাই বাছাইয়ের জোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পুরনো প্রকল্প দ্রুত শেষ করা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, 1300-র বেশি প্রকল্পের অনিয়ম ও যৌক্তিকতা নিরূপণে কমিটি গঠন করা হয়েছে। সরকার গঠনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক হয়। মোট 19টি প্রকল্প উপস্থাপন হলেও 8টি পর্যালোচনা করেই শেষ হয় সভা। সভায় 483 কোটি টাকার 5টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে আসবে 390 কোটি 84 লাখ টাকা এবং প্রকল্প ঋণ নেওয়া হবে 92 কোটি 59 লাখ। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। জানান, আগের সরকারের সময়ে নেয়া 1300-র বেশি প্রকল্পের অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর যৌক্তিকীকরণ দরকার, আসলে এই প্রকল্পের দরকার ছিল কিনা, বারবার প্রকল্প ব্যয়ের ফন্দি ফিকির ছিল কিনা, জনগণের করের অর্থ যাতে জন উন্নয়নে ব্যয় হয় এবং তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে আমরা যাতে
বাস্তবায়নের হার বৃদ্ধি করতে পারি। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যত দ্রুত সম্ভব পুরনো প্রকল্প শেষ করে নির্বাচনী ইশতেহারের সঙ্গে মিল রেখে নতুন প্রকল্প হাতে নেবে সরকার। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে। এগুলো বারবার মূল্য বৃদ্ধি করা হয়েছে, যেগুলোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এই বিবেচনায় কিছু কিছু রেফার করা হয়েছে, কিছু পাস হয়েছে। আর যেগুলো প্রকল্প শেষ হয়ে গেছে এগুলো তো আমাদের আর কিছু করার নাই। নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প আছে, এগুলো বিবেচনা আনতে হচ্ছে। আলোচনায় থাকলেও বিএনপি সরকারের প্রথম একনেক সভায় তোলা হয়নি পদ্মা ব্যারাজ প্রকল্পের বিষয়টি। নতুনভাবে গ্রহণ করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় পাইপলাইনে জ্বালানি আমদানি বাড়াতে জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলও। এ বৈঠক নিয়ে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন ভারতীয় হাইকমিশনার। সোমবার সকালের এই বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে আলোচনা হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান প্রণয় ভার্মা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পাইপলাইনে জ্বালানি আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সম্পর্কটা ভারতের যাতে না হয় কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল মানে কিছু আমরা আনছিলাম, মানে বিভিন্ন পর্যায়ে ফেজে এই তো এইগুলা যে হয়েছে মানে একটা স্মুথলি বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক শেষে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সম্পর্ক আরও জোরদারে আগ্রহী দুপক্ষই। কিভাবে আগামীতে বাংলাদেশ ইউ রিলেশনস এগিয়ে নেওয়া যায়, দ্বিপাক্ষিক সম্পর্ক, আপনার ট্রেড ইনভেস্টমেন্ট ভলিউম বাড়ানো যায়। ইউরোপিয়ান ইউনিয়ন আপনারা জানেন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট পার্টনার। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানায় ইইউ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সরকার গঠনের পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। 2 দিনের এ সফরকে জুলাই গণঅভ্যুত্থানের পর দুই দেশের টেকসই সম্পর্ক তৈরির সূচনা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে ভিসা চালু, জ্বালানি সহযোগিতা এবং অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনার জোর দেবে ঢাকা। অন্যদিকে সীমান্তবর্তী রাজ্যের নিরাপত্তা ইস্যুতে জোর দিতে পারে দিল্লি। শাতিলা শারবিন জানাচ্ছেন বিস্তারিত। 24-এর অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রে ফিরেছে বাংলাদেশ। প্রায় 2 দশক পর সরকারে বিএনপি। অন্তর্বর্তী সময়ে জমে যাওয়া সম্পর্কের বরফ গলে ঢাকা দিল্লি হাঁটতে চাইছে উষ্ণ আন্তরিক পথে। এই বাস্তবতায় মরিশাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। 7 এপ্রিল সন্ধ্যায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পরদিন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান ও হুমায়ুন কবির। এছাড়া দেশটির বাণিজ্য এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। নির্বাচনের পর ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম পুরোদমে চালু হলেও এখনো বাংলাদেশিদের জন্য সব শ্রেণীর ভিসা চালু করেনি নয়াদিল্লি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে নিরাপত্তা ইস্যু সমাধান করে স্বাভাবিক সম্পর্কের দিকে এগোতে হবে দুদেশকে। এছাড়া জ্বালানি সংকট নিয়ে বিশ্বজুড়ে চলা অস্থিরতায় দিল্লির কাছে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব থাকতে পারে ঢাকার। ভারত একটা বিশেষ দলের সাথেই সম্পর্ক করছিল বা দলের যারা ঘরানা তাদের সাথে সম্পর্ক করছিল, ঘরানার বাইরে যারা ছিল তাদের কোনো গুরুত্বই দিচ্ছিল না। সেই জায়গায় একটা পরিবর্তন আনার চেষ্টা আমি মনে করি দিল্লি সরকার চেষ্টা করবে। বাংলাদেশ হয়তো আরও বেশি ডিজেল আমদানি করার জন্য
ভারত হয়তো অনুরোধ করতে পারে। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ। দ্রুত এ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়ে বিশ্লেষকরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনায় চীন ও ভারতের অর্থায়নের প্রস্তাব নিয়ে কৌশলী হতে হবে সরকারকে। কয়েক মাস সময় হাতে আছে, খুব ইন্টেন্সলি আমাদের নেগোসিয়েশনের দিকে যেতে হবে। এটা নবায়নের দীর্ঘমেয়াদী টেকসই একটা সমাধান করা সম্ভব হয়, সেইভাবে আমরা এগিয়ে যাওয়া উচিত হবে। অন্যদিকে আসাম সহ সীমান্তবর্তী রাজ্যগুলোর সঙ্গে নিরাপত্তা ইস্যু জোরালোভাবে তুলে ধরতে পারে দিল্লি। ভারতের উত্তর পূর্বাঞ্চলে যারা গোলযোগ তৈরি করতে পারে তাদেরকে কোনো ধরনের সহায়তা দেবে না। এই নিরাপত্তাটা যদি ভারত পায় তাহলে আমার ধারণা তাদের দিক থেকে যে সন্দেহটা আছে বা আশঙ্কাটা আছে সেই আশঙ্কাটা থাকবে না। নতুন বাস্তবতায় পারস্পরিক স্বার্থ বজায় রেখে কূটনৈতিক তৎপরতা চালানোর পরামর্শ বিশ্লেষকদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরেই শুরু হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ তৈরির কাজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার প্রকল্পটি সমীক্ষা শেষ হয়েছে বলে সংসদে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। এদিন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সহ পাশ হয়েছে ৭টি বিল। এদিকে বাজেটের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে অর্থমন্ত্রী জানান, ৩১ ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ ৫,৪৪,০০০ কোটি টাকা। ভারতের ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে কমেছে পদ্মার পানি প্রবাহ। ক্ষতি হচ্ছে পরিবেশ, কৃষি, অর্থনীতি ও জীববৈচিত্র্যের। এই প্রভাব মোকাবিলায় বছরের পর বছর ধরে পদ্মা ব্যারেজ নির্মাণ নিয়ে চলছে আলোচনা। অবশেষে আলোর মুখ দেখার পথে প্রকল্পটি। জরুরি সোমবার সংসদে প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী জানান, প্রায় ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ চলতি বছরেই শুরু করতে চায় সরকার। শেষ হবে ২০৩৩ সালে। এ নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নে রাখবে যুগান্তকারী ভূমিকা। সঙ্গে মিলবে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ। পদ্মা ব্যারেজ প্রকল্পটির মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার ১২০টি উপজেলা সরাসরিভাবে উপকৃত হবে মাননীয় স্পিকার। এবং এর বাহিরে আমরা যে সমীক্ষা করেছি, সরাসরি ১৯টি জেলার পর আরও ৫টি জেলা বাহ্যিকভাবে এর উপকার লাভ করবে। সংসদে বাজেটের অগ্রগতি প্রতিবেদন টেবিলে উপস্থাপন করে অর্থমন্ত্রী জানান, ৩১ ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ ৫,৪৪,০০০ কোটি টাকা। এর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন আপনার মাধ্যমে এই মহান সংসদে উপস্থাপন করছি। পাশ করা হয়েছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিল ২০২৬। এর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে বাধা রইল না। এছাড়া ভোটার তালিকা সংশোধন, নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন সহ ৬টি বিল পাশ হয়। জয়যুক্ত হয়েছে। এদিকে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা বিল ২০২৬ অধিক যাচাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। আর উত্থাপন করা সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিলে নোট অফ ডিসেন্ট থাকায় সংসদে হবে আলোচনা। গঠনমূলক তর্ক, গঠনমূলক বিতর্ক আমরা প্রত্যাশা করি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। তার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে। কমিশন সভা শেষে ইসি সচিব আক্তার আহমেদ জানান, ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট পাবে ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি, স্বতন্ত্ররা পাবে ১টি। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জানান, এই ভোটেও ইভিএম ব্যবহার করা হবে না। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ, ভোটের দায়িত্ব পালনরত অবস্থায় আহত নিহতদের ক্ষতিপূরণের নীতিমালা, নির্বাচনের আগে পরে দায়ের হওয়া মামলা সহ ৫ বিষয়ে ইসির ১১তম সভা। ইভিএমের বিষয়ে ৩টা জায়গা থেকে সোমবার নির্বাচন ভবনে ৩ ঘন্টার বৈঠক শেষে ইসি সচিব আক্তার আহমেদ জানান, সংরক্ষিত নারী আসনে ভোট হবে ১২ মে। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে তফসিল ৮ এপ্রিল আর ভোট হবে ১২ মে। বিএনপি জোট হচ্ছে ৩৬টা, ১৩টা হচ্ছে বোধহয় জামাতের এটা, আর একটা স্বতন্ত্র একটা। স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম ব্যবহার হচ্ছে না, ব্যালট পেপারেই হবে ভোট। ইভিএম নিয়ে আমি ব্যবহারের ব্যাপারে আমি বলেছি যে জাতীয় পর্যায়ে জাতীয় নির্বাচনে এটা ব্যবহার হয়নি এবং স্থানীয় সরকার আসনে নিয়ে আমাদের এখনো পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত না। যে জিনিসের প্রতি সবার অনাস্থা, সেটা নিয়ে কেন আমরা চর্চা করি। ৯ এপ্রিল শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনে ভোটের পরিবেশ স্বাভাবিক আছে বলেও জানান ইসি সচিব। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ প্রক্সি প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান। সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজারে এক গোল টেবিল বৈঠক আলোচনায় এই মন্তব্য করেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সমালোচনা করে জাগপা মুখপাত্র রাশেদ প্রধান বলেন, বিএনপি সরকার গঠনের পর সংস্কারের 50% কবর রচনা করেছে। এ সময় ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে জারি করা অধ্যাদেশ বাতিল করা হলে 13 এপ্রিল জুলাই মঞ্চ তৈরি করে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে। গোলটেবিল আলোচনায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, যে অধ্যাদেশগুলোতে সরকারের ক্ষমতা বাড়বে সেগুলো আইন বানিয়েছে, যেগুলোতে জনগণের কাছে জবাবদিহি করতে হবে সেসব বাতিল করে দিয়েছে। এই পর্যন্ত প্রথম জিনিস হচ্ছে আমরা সরকার এখানে খুবই সূক্ষ্ম পর্যায়ের একটা 2 নম্বরই আমাদের সাথে করে যাচ্ছে। এখন এই যে গুম, মানবাধিকার, পুলিশ কমিশন, এগুলো নিয়ে কথা বলতে বলতে আমরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কয়েকটা কথা বলছি না। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে, তারা মহা হিসাব নিরীক্ষক অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। সালাউদ্দিন সাহেব ওখানে প্রক্সি প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন। এই সরকার যতক্ষণ জুলাইকে মেনে না নেবে ততক্ষণ এই সরকারের সাথে আমরা অসহযোগের আন্দোলনের ইনশাল্লাহ ডাক দিব। বিচার বিভাগ, গুম প্রতিরোধ, দুদক ও মানবাধিকার কমিশন সহ বেশ কিছু অধ্যাদেশ আইনে পরিণত না করার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে টিআইবি। সোমবার দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আমলাতান্ত্রিক ও রাজনৈতিক কারণে অধ্যাদেশগুলো নিয়ে খেলা চলছে, যা আত্মঘাতী। বিচার বিভাগ, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, গণভোট সংক্রান্ত অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা বেশ কিছু অধ্যাদেশ সংসদের চলতি অধিবেশনে অনুমোদন দেওয়া হচ্ছে না। এর কঠোর সমালোচনা করে সোমবার সংবাদ সম্মেলন করেছে টিআইবি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিচারপতি নিয়োগ সহ 3টি অধ্যাদেশ রহিতের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাধা তৈরি করা হচ্ছে। গুম প্রতিরোধ কমিশন নিয়ে সরকারের চিন্তাও অগ্রহণযোগ্য। বিচার বিভাগ স্বাধীন না হলে, বিচার বিভাগ দলীয়করণ হলে, বিচার বিভাগের দলীয় প্রয়োগের ফলে যে অনাচার হয়, যে অবিচার হয়, তার শিকার কিন্তু আমাদের সংসদের যারা উপস্থিত তারা প্রতিটি সদস্য, প্রতিটি সম্মানিত সদস্য সেই বিষয়ে সম্পূর্ণভাবে ওয়াকফ হন, অনেকে ব্যক্তিগতভাবে তার ভুক্তভোগী। কাজে এই বিষয়টি আমাদের নতুন করে বলার প্রয়োজন হচ্ছে, এটি দুঃখজনক। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নিজেদের পূর্ণ অনুমোদন লাগার সুযোগ সৃষ্টি করার জন্য এই ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে, যেটাকে আমরা ধিক্কার জানাই এবং অগ্রগণ্য বলে মনে করি। আমলাতান্ত্রিক ও রাজনৈতিক কারণে অধ্যাদেশগুলো নিয়ে খেলা চলছে মন্তব্য করে ইফতেখারুজ্জামান বলেন, এসবই আত্মঘাতী ও পেছনে ফিরে যাওয়ার শামিল। বিচারক নিয়োগের বিষয়টি আবার পুরনো ধারায় ফিরে যাবে, যা সরকার প্রধান বা সরকারের ইচ্ছা অনুযায়ী রাজনৈতিক বিবেচনার অনুযায়ী হবে, সেই ধরনের ঝুঁকি সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা এক পা অগ্রসর হয়ে আবার 2 পা পিছনে হাঁটার একটা অবস্থার মধ্যে চলে গেছি। জুলাই সনদের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিলের দাবি জানায় টিআইবি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরও গরমে ভোগাতে পারে লোডশেডিং। চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা বেশি থাকলেও মূল বাধা পর্যাপ্ত জ্বালানির অভাব। তার উপর বিদ্যুৎ খাতের বড় অঙ্কের বকেয়া আরেক বিস্ফোরা ভাবনায় ফেলেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতিও। এতে এবার গরমে 2 থেকে 3 হাজার মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। যদিও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলছেন, পরিস্থিতি সহনীয় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। আরও থাকছে ফারুক ভাইয়ের অভিনয় রিপোর্টে। তাপমাত্রা কম থাকলে মোটামুটি স্বস্তি, আর গরম বাড়লেই কম বেশি লোডশেডিং। গেল কয়েক বছর ধরে দেশের বিদ্যুৎ পরিস্থিতি এমনই আবহাওয়া নির্ভর। দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে 16,794 মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগের পূর্বাভাস, চলতি বছর গরমে সর্বোচ্চ চাহিদা ছাড়াতে পারে 18,000 মেগাওয়াট। বিপরীতে 28,000 মেগাওয়াটের বেশি উৎপাদন সক্ষমতা থাকলেও মূল চ্যালেঞ্জ পর্যাপ্ত জ্বালানির অভাব। আর এই ক্ষেত্রে নতুন করে অনিশ্চয়তা বাড়াচ্ছে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট সংকট। ফলে এবারও কম বেশি লোডশেডিং এর শঙ্কা বিশেষজ্ঞদের। এরই মধ্যে শনিবার রাতে চলতি মৌসুমে প্রথমবারের মতো 1000 মেগাওয়াট লোডশেডিং হয়। এতগুলা ফ্যাক্টর আছে আমাদের গ্রিডকে ঠিক রাখার ব্যাপারে। 3-4 হাজার মেগাওয়াটেও লোডশেডিংয়ে চলে যেতে পারে। গরম কতখানি পড়বে এটাও ইম্পর্টেন্ট। গরম যদি কম হয় তাহলে হয়তো আমি 2 থেকে 3 হাজার মেগাওয়াট হবে,
আর যদি গরম বেশি হয় তাহলে 4000 মেগাওয়াট পর্যন্ত আমাদের লোডশেডিং চলে যেতে পারে। বিদ্যুৎ খাতে আরেক চ্যালেঞ্জ 45,000 কোটি টাকার বিপুল বকেয়া, যার মধ্যে সবচেয়ে নির্ভরতার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পায় 11,000 কোটি টাকা, আর বেসরকারি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা প্রায় 14,000 কোটি টাকা। আমাদের এই যে 7 মাসের যে তেলগুলো আমরা খরচ করে এসেছি, ইম্পোর্ট করে এসেছি, এই বিলগুলো তো আমরা সেটেল করতে পারিনি। সো আমাদেরকে গভর্নমেন্ট যদি এই বিলগুলো সেটেলমেন্টের ব্যবস্থা না করে আমরা কিন্তু ফার্দার রিসিভ করতে পারবো না। আমাকে যদি ইমিডিয়েটলি পেমেন্ট দেওয়া না হয় আমরা মিড অফ এপ্রিল থেকে আমরা সিভিয়ার একটা প্রবলেমে ফেস করতে থাকবো। যদিও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলছেন পরিস্থিতি সহনীয় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে বিদ্যুৎ বিভাগ। এই যে এত টাকা দেয়, আমার বিদ্যুতের দামও বাড়াতে পারবো না। আমরা চেষ্টা করতেছি যাতে একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে নিয়ে আসতে পারি, যেটা জনগণও লাভবান হয়, যারা দিচ্ছে তারা লাভবান হয়। এই দুইটার মধ্যে একটা আমাকে সমঝোতা করতে হবে। চলমান সংকটে গ্রাহকদেরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ নীতি নির্ধারকদের। গত কয়েক বছর ধরেই গরমে অস্বস্তির কারণ লোডশেডিং। একদিকে গ্রাহকের প্রত্যাশা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, অন্যদিকে চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত জ্বালানির অভাব। এই দুই বিপরীতমুখী অবস্থার মধ্যে কতটা সমন্বয় করতে পারে বিদ্যুৎ বিভাগ, সেটি এখন দেখার বিষয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে মুদি ব্যবসায়ীর বাড়ি থেকে 200 লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। পুলিশ জানায় দুপুরে বালিয়াডাঙ্গা বাজারের একটি মুদি দোকানে চড়া দামে তেল বিক্রি হচ্ছে এমন খবরের অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে 200 লিটার পেট্রোল জব্দ এবং 5,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা তেল খোলা বাজারে বিক্রি করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার আব্দুল্লাহ আল ফারুক। ভোলায় আলাদা অভিযানে জব্দ হয়েছে অবৈধভাবে মজুদ 4,228 লিটার জ্বালানি তেল। সদর উপজেলার ভেদুরিয়ার তেঁতুলিয়া নদীতে অভিযান চালায় কোস্টগার্ড। একটি ট্রলার থেকে 20টি ব্যারেল রাখা প্রায় 4,000 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ ঘটনায় মামুন মিয়াজি নামে এক ব্যক্তিকে আটক করা হয়। একই সময় শহরের গাজীপুর রোড এলাকার মেসার্স আব্দুর রহমান ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় অবৈধভাবে মজুত রাখা 220 লিটার জ্বালানি তেল। এছাড়া অবৈধভাবে 8 লিটার পেট্রোল মজুত রাখার অভিযোগে মেসার্স মনির স্টোরকে সিলগালা করা হয়। জব্দ হওয়া তেল এ রহমান অ্যান্ড সন্স পেট্রোল পাম্পে সরবরাহের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম। থেকে অর্থ সংগ্রহ না করে উচ্চ সুদের ব্যাংক ঋণ নির্ভর হচ্ছে ব্যবসায়ীরা। এজন্য দুর্বল বাজার ব্যবস্থাপনাকে দায়ী করছে তারা। তথ্য বলছে পুঁজিবাজারে গেল 2 বছরে আসেনি নতুন কোনো প্রতিষ্ঠান। কেন বারবার তাগদা দেয়া সত্ত্বেও বাজারমুখী হচ্ছে না কোম্পানিগুলো, সেই কারণ জানায় না খোদ নিয়ন্ত্রণ সংস্থাগুলো। বিস্তারিত থাকছে তোফাজ্জল হাসানের প্রতিবেদনে। ব্যবসা সম্প্রসারণে মূলধন সংগ্রহ অথবা বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের উচ্চ সুদেই ভরসা রাখছেন ব্যবসায়ীরা। অথচ আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে সহজে তহবিল সংগ্রহের সুযোগ থাকলেও গত 2 বছরে আগ্রহ দেখায়নি নতুন কোনো কোম্পানি। অবশ্য এর আগের 5 বছরে আইপিওর মাধ্যমে 52টি কোম্পানি পুঁজিবাজার থেকে সংগ্রহ করেছে প্রায় 8,000 কোটি টাকা। পুঁজিবাজারমুখী না হওয়ার কারণ হিসেবে দুর্বল বাজার পরিস্থিতি ও অনিশ্চয়তাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। আইপিও নাই, আর সেইখানকার মার্কেটের অবস্থা খুব একটা ভালো না, সেখান থেকেও মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, যার ফলে আর আমাদের এই প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলি ব্যাংকের উপরেই নির্ভরশীল হয়। অসহনীয় ব্যাংক ইন্টারেস্ট যেটা সিঙ্গেল ডিজিটে ছিল এখন 14-15, কেউ এখন তো ওভার ডিউ হয়ে গেলে সেটা আবার 18% পর্যন্ত চলে যায়, বিভিন্ন চার্জ আছে। পুঁজিবাজারে আস্থা ফেরাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে আইপিও বিধিমালা সহ বিভিন্ন আইনি সংস্কার করেও মেলেনি কাঙ্ক্ষিত সুফল। কিন্তু কোম্পানিগুলো কেন পুঁজিবাজার বিমুখ তার উত্তর জানে না খোদ নিয়ন্ত্রক সংস্থা। সরকারি বা রেগুলেটরের পক্ষে আইপিওতে আনার জন্য যা যা করণীয় এগুলো কিন্তু করা হয়েছে। আর আমরা এটাও বলতে চাই, আমাদের কাছে কিন্তু কোনো আইপিওর আবেদন পেন্ডিং নাই। ইস্যুয়ার কোম্পানিগুলোকে বিভিন্নভাবেই এনকারেজ করা হয়েছে, কিন্তু না আসার কারণ আমাদের অজানা। পুঁজিবাজারে আইপিও না আসলেও ব্যাংক ঋণের মাধ্যমে শিল্প খাতে অর্থায়ন বাড়ছে। 2024 সালের মার্চ থেকে 25 সালের সেপ্টেম্বর পর্যন্ত 1.5 বছরে শিল্প খাতে ব্যাংক ঋণ বেড়েছে 7.5 লাখ কোটি টাকার বেশি।
তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. সাঁড়াশি অভিযানেও দেশে থেমে নেই নতুন নতুন মাদকের চোরাচালান। সীমান্ত ছাড়াও ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে পার্সেলের নামে বিমানযোগে দেশে ঢুকছে ভয়ঙ্কর সব মাদক। ডিএনসিসির তথ্য বলছে, গত 8 বছরে দেশে ঢুকেছে নতুন ধরনের 11 মাদক। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সীমান্ত ও বিমানবন্দরে নজরদারির অভাবকেই ঢুকছে এসব মাদক। মাসুদুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত বছরের ডিসেম্বরে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। বাইসাইকেল আরোহী যুবককে আটক করে তল্লাশিতে মেলে ই সিগারেটের লিকুইড বোতল। এতে অন্য কিছু থাকার সন্দেহ হলে জব্দ করে আভিযানিক দল। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার কোনো বস্তু মাদক কিনা সেটি পরীক্ষার জন্য পাঠানো হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় এই রাসায়নিক পরীক্ষাগারে। নতুন মাদক যতগুলো জব্দ হয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে হয়েছে পরীক্ষা, এবং এখানকার এই পরীক্ষার পরে নিশ্চিত হওয়া গেছে এটি দেশের নতুন মাদক। শেওড়াপাড়ায় উদ্ধার সেই ই সিগারেটের লিকুইডের পরীক্ষা হয় এই ল্যাবে। পরে জানা যায় বোতলে ছিল নতুন মাদক এমডিএমবি। ভ্যাপের আড়ালে এসেছে এই মাদক। একই বছরের আগস্টে গ্রিন রোড থেকে উদ্ধার হয় ট্রামাডোল নামের মাদক, সেটিও পরীক্ষা হয় লেবেই। 2023 সালে জব্দ হয় ব্ল্যাক কোকেন, 2022-এ কুশ, 2021 সালে সবচেয়ে বেশি নতুন মাদক ডিএমটি, ডিওবি ও ম্যাজিক মাশরুম জব্দ হয়। এর আগে 2019 সালে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ আইস, টাপেন ডাটল, 2018 সালে খাত ও 2017 সালে উদ্ধার হয় এলএসডি। ডিএনসি বলছে, একসময় মদ গাঁজায় বুঝছিল মাদক শিবিরা, এরপর ধরন পাল্টে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইনে আসক্তি বাড়ে। এরপরও বাজার ধরে রাখতে মাদক কারবারিরা দেশে নতুন নতুন মাদক প্রায় আনার চেষ্টা করে। গত 8 বছরে দেশে এসেছে নতুন 11 মাদক। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের ডিএনসি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেগুলো লিড এজেন্সি হিসাবে এবং নোডাল এজেন্সি হিসেবে তারা সে নেতৃত্ব দেয় এই ধরনের নতুন ধরনের মাদক উদ্ঘাটনের জন্য। অবৈধ মাদকের মজুদ না হতে পারে, সেগুলো যেন জনগণের হাতে না চলে যেতে পারে, এগুলো যেন সহজলভ্য না হয়, তাদের ব্যবসা করা যেন দুরূহ হয়ে ওঠে, আমরা সেভাবে আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি। নতুন মাদকের বেশিরভাগই আসছে বিদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে বিমানবন্দর হয়ে। অপরাধ বিশ্লেষক বলছেন, বিমানবন্দরে যথাযথ স্ক্যানিং এর অভাবেই ঢুকছে মাদক। তবে ডিএনসি বলছে, অত্যাধুনিক স্ক্যানারের মাধ্যমে আরো কঠোর চেকিং এর ব্যবস্থা করা হচ্ছে। যে রুট হয়ে মাদকের প্রবেশ ঘটে সেই রুটগুলোর ব্যাপারে আসলে আমাদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন। সেখানে নজরদারি বলুন, সেখানে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে আরও বেশি স্বচ্ছতার সাথে জবাবদিহিমূলক পরিবেশের মধ্যে নিয়ে আসাটা প্রয়োজন। বিমানবন্দর সমূহ, চিটাগং পোর্ট, বিভিন্ন রেল স্টেশন, সেগুলোতে আমরা নজরদারির চেষ্টা করছি। আধুনিক ইকুইপমেন্টের অভাব রয়েছে, আমরা সংগ্রহের চেষ্টা করছি। আমরা যদি অত্যাধুনিক স্ক্যানার পেয়ে যাই তাহলে আমরা হয়তো অচিরেই খুব ভালো ফলাফল জাতির সামনে তুলে ধরতে পারব। নতুন মাদকের ভয়াবহতা বন্ধে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় 2 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। সোমবার রাজধানীর বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, দুর্ধর্ষ ছিনতাইয়ের সেই সিসিটিভি ফুটেজ দেখে তাদের নজরে আসার পর অভিযানে নামেন তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানায় পুলিশ। এর আগে সোমবার মধ্যরাতে মোহাম্মদপুর শেরশাহশুরি রোডে নিজ বাসার নিচেই 2 ব্যক্তির কাছ থেকে সবকিছু লুট করে ছিনতাইকারীরা মাত্র 27 সেকেন্ডেই সর্বোচ্চ লুট করে পালিয়ে যায় তারা। ঘটনায় সিসিটিভি ফুটেজ ভাইরাল হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 30 বছরের আগের সমীক্ষা দিয়ে 1400 কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। দীর্ঘ সময় পর প্রকল্পের সম্প্রসারণের কাজ শুরু করায় বসতবাড়ি, আবাদি জমি, এমনকি সড়কও রয়েছে নকশায়। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি, এসব জমি অধিগ্রহণ করা হয়েছে 80-র দশকে। অধিকার কর্মীদের মতে, পানির প্রাপ্যতা নিশ্চিত না করে এই প্রকল্প শুধুই সরকারি অর্থের অপচয়। শাকিল মাহমুদের ছবিতে আরও থাকছে নাজমুল ইসলামের সাথে রিপোর্টে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ব্রহ্মোত্তর পাড়া, বসবাস শতাধিক পরিবারের। কয়েক প্রজন্ম ধরে গড়ে ওঠা এই জনপদের উপর দিয়েই নির্মাণ করা হবে তিস্তা সেচ ক্যানেলের সম্প্রসারিত অংশ।
স্থানীয় বাসিন্দা মনোরা বেগম জানালেন, শত বছরের বেশি সময় ধরে তার পূর্বপুরুষরা এই ভিটাতেই বসবাস করছেন। বেশ কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সীমানা নির্ধারণ করে দিয়েছেন। বাড়ি ভেঙে জমি খালি করার নোটিশও দেওয়া হয়েছে। বাড়ি সরান, না সরান আমরা ভাঙি দেবো, এই মাইকিং করে যায় আমার 7 দিনত ভাঙি দেবো। এই বাড়িটা গেলে আমরা বাসি কেমন করি, কোন তো আমরা করে আর বাড়ি করি, আর আমার জায়গা জমির কিছু নাই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব জমির অনেকটাই পৈতৃক, আবার কেউ কেউ কিনেছেন কষ্টের টাকায়। তবে জমি অধিগ্রহণের বিষয়ে তারা আগে থেকে কিছুই জানতেন না, এমনকি ক্ষতিপূরণের টাকাও পাননি বলে দাবি তাদের। এই বাড়িটা যদি যায় তাহলে একটা টেনশন না, এই টেনশনে কিন্তু স্টপ করছে। 60, 62, 40 এরকম অনেক তাদের কাগজ আছেই। সাধারণ জনগণ বলতেছি বহুদিন ধরে আমরা এই ক্যানেল চাইনি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, 1983 থেকে 1994 সালের মধ্যে এই প্রকল্পের ভূমি অধিগ্রহণ করা হয়। এসব জমিতে অনেকেই অবৈধভাবে বসবাস করছেন। তবে 3 দশক আগের সমীক্ষা দিয়ে প্রকল্প বাস্তবায়ন এবং অধিগ্রহণ করা জমি দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। সরকারি আমাদের অ্যাকুইজিশন করা ল্যান্ড, আমাদের প্রকল্প পাস হয়েছে, ঠিকাদার নিযুক্ত করা আছে, আমাদের এই কাজটা আমরা করতে বাধ্য, আমরা করতে হবে আর কি। এটা সম্পূর্ণ কিন্তু জনগণকে সেচের পানি সরবরাহের জন্য। 2022 সালে 1400 কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ফেজে পানি উন্নয়ন বোর্ড তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু করে, যে প্রকল্পের সমীক্ষা করা হয় 35 বছর আগে। অধিকার কর্মীরা বলছেন, তিস্তার পানির প্রাপ্যতা নিশ্চিত না করে বিপুল অর্থের এই প্রকল্প শুধুই অর্থের অপচয়। এই প্রকল্প করতে গিয়ে তারা বর্তমান সময়ের উপযোগিতাকে বিবেচনায় নিয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করেনি। 90-এর দশকে তিস্তা সেচ প্রকল্প চালু হলেও পানির অভাবে কখনোই সেচের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। স্থানীয়দের অভিযোগ, যে উদ্দেশ্যে এই খালটি খনন করা হচ্ছে বাস্তবিক অর্থে সেটি তেমন কোনো কার্যকর ভূমিকা রাখবে না, বরং এটি তাদের জীবিকা ও বসবাসের উপর সরাসরি প্রভাব ফেলছে। তারা বলছেন, জনমত যাচাই এবং সমীক্ষা ছাড়া এমন প্রকল্প বাস্তবায়ন করা কতটা যৌক্তিক সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, গঙ্গাচড়া, রংপুর। নারায়ণগঞ্জে 5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকালে সোনারগাঁওয়ের ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগ। মহাসড়কের জায়গা ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। মহাসড়কে যানজট নিরসন ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় জেলা প্রশাসন। নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি বসতবাড়ির নলকূপের মুখে দিয়াশালায় ধরতেই জ্বলে উঠছে আগুন। স্থানীয়রা জানায়, রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের সুরের বাড়ির আব্দুল মতিন প্রায় 1 মাস আগে তার বসতঘরের পাশে 60 ফুট গভীর একটি নতুন নলকূপ স্থাপন করেন। স্থাপনের পর থেকেই নলকূপটি থেকে পানির সঙ্গে এক ধরনের গ্যাসের তীব্র গন্ধ আসছিল। বিষয়টি পরীক্ষা করতেই সেখানে দিয়াশালাই এবং গ্যাস লাইট জ্বালানোয় নলকূপে আগুন জ্বলে ওঠে। এলাকায় জানাজানি হলে উৎসুক জনতা সেখানে ভিড় জমাতে শুরু করেন। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিছু বলা যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে যদি কোনো খনিজ সম্পদ থাকে তাহলে আপনারা এটা তদন্ত করে দেখবেন, তদন্ত করে আপনাদের রাষ্ট্রীয়ভাবে যে ব্যবস্থা গ্রহণ করার জন্য। জ্বালানি সংকটের প্রভাবে পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পণ্য পরিবহনে। তেলের সংকট ও চড়া দামের কারণে দেশের ট্রাক ভাড়া বেড়েছে 3 থেকে 7,000 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও আমির আহমেদ ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি হয় ভারত থেকে। আমদানি স্বাভাবিক থাকলেও দেশের অভ্যন্তরে পণ্য সরবরাহ করতে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটের অজুহাতে গত কয়েকদিনের ব্যবধানে গন্তব্যভেদে ট্রাক ভাড়া বেড়েছে 3 থেকে 7,000 টাকা পর্যন্ত। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রোডে ট্রাক ভাড়া যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি ভাড়া বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। আগে যেখানে ঢাকা যেতে ট্রাক ভাড়া লাগতো 18 থেকে 20,000 টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 25 থেকে 27,000-এ। এতে চরম বিপাকে পড়েছেন তারা। তেল সংকটের কারণে গাড়ি কম আসতেছে। আগে ঢাকার ভাড়া ছিল 18-19,000,
আজকে 21-22 ভাড়া গেল। তেল না পাওয়ার জন্য গাড়ি পাচ্ছি না, আজকে 4 দিন ধরে পটে পড়ে আছি, গাড়ি নেই। তেলের সংকটের কারণে বাংলা গাড়ি পাচ্ছি না, আর বাইরে থেকে যে পাড়িগুলো আসার কথা ওগুলো আসতেছে না। 10 চাকা একটা গাড়িতে তেল লাগে আপনার 300 লিটার, 6 চাকা একটা গাড়িতে তেল লাগে আপনার 200 লিটার, সেই জায়গায় তেল একটা পাম্পের থেকে আপনার 10 লিটার অন্তত 5 লিটার। তবে চালক ও ট্রাক মালিকদের দাবি, তেলের পাম্পগুলোতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পর্যাপ্ত ডিজেল পাওয়া যাচ্ছে না। খুচরা বাজার থেকে বেশি দামে তেল কিনেই গাড়ি চালাতে হচ্ছে তাদের। এ কারণেই ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। তেলের সংকট সরকার বলছে নাই, কিন্তু আমরা পদে পদে আমরা সংকটের সম্মুখীন হচ্ছি। প্রতিটা পাম্পে আমি ট্রাকে পাঠাচ্ছি, আমাদের সিরাজগঞ্জে গেলে আমার তেল লাগবে 80 লিটার। এই 80 লিটার তেল নিতে 8 পাম্পে ঘুরেও তেল দেয় না। হিলি স্থলবন্দর থেকে প্রতিদিন বিভিন্ন পণ্য নিয়ে 2 থেকে 300 ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন করে। সময় সংবাদ, হিলি। গ্যাস সংকটের কারণে 1 মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ফখরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। জানান, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সরকারি নির্দেশনার প্রেক্ষিতে গত 4 মার্চ থেকে বন্ধ রাখা হয় কারখানাটির উৎপাদন। পরবর্তীতে গত 31 মার্চ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে নেওয়া হয় সার উৎপাদনের প্রস্তুতি। দৈনিক 2800 মেট্রিক টন উৎপাদন সক্ষমতা সম্পূর্ণ ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পুরোপুরি গ্যাস নির্ভর। গত 1 এপ্রিল পর্যন্ত কারখানাটিতে 28,948 মেট্রিক টন ইউরিয়া সার মজুত রয়েছে। আইসিইউ সেবায় চরম সংকট দেখা দিয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বিভাগের 8 জেলার সংকটাপন্ন রোগীর জন্য এখানে রয়েছে মাত্র 10টি আইসিইউ বেড, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল, একেবারেই কম। এতে বাড়ছে রোগীর মৃত্যুর হার। আইসিইউ সংকট নিরসনে হাসপাতালে কর্তৃপক্ষের নেই কার্যকরী কোনো উদ্যোগ। শাকিল মাহমুদের ক্যামেরায় আরও থাকছে রেদন হেমিলের রিপোর্টে। আইসিইউ ইউনিটের সামনে রোগীর স্বজনদের অপেক্ষা। চিকিৎসকদের আশ্বাস, রোগীর মৃত্যুর পর ফাঁকা হলেই পাওয়া যাবে শয্যা। তীব্র সংকটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সেবা। উত্তরের জনপদের গুরুত্বপূর্ণ এই হাসপাতালটিতে নেই পর্যাপ্ত আইসিইউ বেড, আধুনিক যন্ত্রপাতি কিংবা প্রয়োজনীয় চিকিৎসক, যার মারাত্মক প্রভাব পড়েছে চিকিৎসা সেবায়। যথাসময়ে আইসিইউ সেবা না পেয়ে মৃত্যু ঝুঁকিতে রোগীরা। 1 সপ্তাহ ওয়েট করার কারণ হলো যে আইসিইউ বেডে যদি কোনো রোগী সুস্থ না হয় অথবা মারা না যায়, সেক্ষেত্রে ট্রান্সফার হয় না। 35-30 এভাবে সিরিয়াল দিয়ে থাকে। মনে করেন যে রুগী বের করে দিয়ে তো রুগী ঢুকানো সম্ভব নয়। রুগীর সংখ্যা বেশি আর সিটের সংখ্যা কম, এই জন্য আমরা চাচ্ছি যে রংপুর বিভাগে আরও যেন আইসিইউ সিট বাড়ানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে শুধু মার্চ মাসে আইসিইউতে ভর্তি হচ্ছেন 58 জন রোগী, এর মধ্যে মারা গেছেন 31 জন। শয্যা সংকটের কারণে আমরা সকল রোগীর এখানে অ্যাডমিশন করতে পারি না, ফলে যে রোগীগুলো নিতে পারি না সেই রোগীগুলো ওয়ার্ডে ধীরে ধীরে ক্রমাগত খারাপ অবস্থার দিকে চলে যায়। সংকটের কথা স্বীকার করে আইসিইউতে শয্যা বাড়ানোর কার্যকরী উদ্যোগ নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। রংপুর মেডিকেল হসপিটালে বেড সংখ্যা 1000, কিন্তু রোগী ভর্তি থাকে প্রায় 2,500 মতো, কিন্তু আমাদের আইসিইউতে বেড সংখ্যা মাত্র 10টা। আমাদের অন্তত 5 বেডের একটা গাইনি আইসিইউ এবং 5 বেডের একটা শিশু আইসিইউ যদি সামনে চালু করা যায়, এবং সেজন্য আমরা একটা জনবলের চাহিদাও দিয়েছি, ইনস্ট্রুমেন্টের চাহিদাও দিয়েছি। যদি এটা সম্ভব হয় তাহলে অনেকাংশে কিন্তু আইসিইউ আমাদের সাপোর্টটা হবে। রোগীর মৃত্যুর হার কমাতে হাসপাতালে দ্রুত সেবার মান বাড়ানোর দাবি সেবা প্রত্যাশীদের। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। গত 6 মাস ধরে বরিশালে শিশুদের বিসিজি টিকা দেয়া হচ্ছে না, যেটি যক্ষ্মা রোগ প্রতিরোধে জন্মের 45 দিনের মাথায় দেওয়ার কথা। ভ্যাকসিন থাকলেও সিরিঞ্জের অভাবে সবাইকে দেয়া যাচ্ছে না বলে দাবি নগর স্বাস্থ্য প্রধান কর্মকর্তার। আর হাবের প্রাদুর্ভাবের শুরুর পর টিকাদান কেন্দ্রগুলোর এখন ভিড় বেড়েছে আগের চেয়ে প্রায় দ্বিগুণ। প্রচণ্ড ভিড় ও ব্যবসা গরমে টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যাচ্ছে। বিস্তারিত থাকছে অপূর্ব রিপোর্টে। ছবি তুলেছেন সুমন হাসান। একটু ফ্যানের তলায় দাঁড়িয়ে আবার কাট খুললেন। বেসরকারি এই ব্যাংক কর্মকর্তা তার শিশু সন্তানকে প্রথমবারের মতো টিকা দিতে নিয়ে এসেছেন বরিশাল সদর হাসপাতালে। প্রথম ডোজের সব টিকা দিয়েছেন জানিয়ে সন্তুষ্টির কথা জানাচ্ছিলেন সময় সংবাদকে। প্রথম ডোজের যেটা এই যে পিসিভি, ওপিভি, তারপরে এবং আইপিটি 1 টিকা পাওয়ার তারিখ আজকে টিকা এইটা তো দিল আজকে। কিন্তু কিছুক্ষণ পর ওই উচ্চশিক্ষিত বাবাকে নিয়ে টিকা কেন্দ্রের ভেতরে আমরা গেলে জানতে পারি সব টিকা না পাওয়ার ভিন্ন কথা। ভাই, আপনি কি সব টিকাই পেয়েছেন এখানে?
না, ওনারা বলছে সব টিকা পাইস দেওয়ার কথা, সেটাই তো জানি। 3টা টিকা দিল আর একটা ওই যে মুখে ড্রপ খাওয়ালো। আর সব টিকা কি দিয়েছেন? সব টিকা আমরা এখানে দিতে পারি না, ফার্স্ট ডোজের শুধু বিসিজিটা নাই, আর বাকিগুলো সব আমাদের সাপ্লাই আছে, বিসিজি সিরিঞ্জ সাপ্লাই নাই। ঘটনাটি এমনটাই, অধিকাংশ গার্ডিয়ানরাই জানেন না কোন টিকা দেয়া হয়েছে, কোন টিকা দেয়া হয়নি। গত 6 মাস পর্যন্ত বিসিজির টিকা দেয়া হচ্ছে না বরিশালে, এবং এই 6 মাসে যে সমস্ত অভিভাবক বরিশাল সদর হাসপাতাল থেকে টিকা নিয়েছে তারা জানে না যে যক্ষ্মা প্রতিরোধে তার শিশুকে টিকা দেয়া হয়নি। হ্যাঁ, বিসিজি টিকা অর্থাৎ যক্ষ্মা প্রতিরোধে টিকা দেয়া হচ্ছে না বরিশালে, গত 6 মাস ধরেই বন্ধ। কিন্তু সাধারণ বাবা মা তো বটেই, উচ্চপদস্থ অনেক চাকরিজীবী অভিভাবকরাও জানেন না যে তার সন্তানকে যক্ষ্মা প্রতিরোধের টিকাটি দেয়া হচ্ছে না। যদিও অনেক অভিভাবক টিকা কার্ডে উল্লেখ করা টিকা এবং তারিখ সচেতনভাবেই দেখে বুঝে নিয়ে ব্যবস্থা নেন। ডেট দেওয়া হয়, ডেটে আমরা আসি, আসার পর ওরা জাস্ট দিয়ে দেয়, এটাই আসলে ওইভাবে আমরা ক্লিয়ার যাই না। বাচ্চাটা নিয়ে কয়েকবার এখানে আসছি, কিন্তু বারবার ফেরত যাইতেছে, এরা বলতে পারতেছে না যে কবে টিকিট আসবে। ব্যবসা গরম, নেই বসার জায়গা, তাপদহনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা শেষে শিশুদের টিকা নেয়ার এই চিত্র বরিশাল সদর হাসপাতালের। ক্ষুব্ধ অভিভাবক এবং টিকা প্রদানকারী নার্সরা, প্রত্যেক অভিভাবককে বুঝিয়ে বলার দায়িত্ব থাকলেও হিমশিম খেতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। শিশুদেরকে তারা যথাসময়ে টিকা দেওয়ার জন্য তারা এখন আগ্রহী বোধ করছে এবং তারা আমাদের টিকা কেন্দ্রগুলোতে আসতেছেন। গত 6 মাস ধরে বিসিজি টিকা দিতে না পারলেও তেমন অসুবিধা হবে না বলে দাবি বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার। প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পরে তিনি দাবি করেন সিরিঞ্জ না থাকায় বিসিজি টিকা দেয়া হচ্ছে না। সমস্যাটি মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানানো হয়েছে। ইপিআই শিডিউলের অন্যান্য ভ্যাকসিনগুলো বাচ্চারা সঠিকভাবে পাচ্ছে, শুধুমাত্র একটি ভ্যাকসিনের জন্য খুব বেশি মারাত্মক সমস্যা হবে না। যক্ষ্মা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ, যা প্রধানত ফুসফুসকে আক্রমণ করে। এতে 3 সপ্তাহের বেশি স্থায়ী কাশি, বুকে ব্যথা, কফ ও রক্ত ওঠা, রাতে ঘাম, জ্বর, খিদে কমে যাওয়া এবং অনিচ্ছাকৃত ওজন হ্রাস সহ নানা রোগ ছড়িয়ে মৃত্যু ঝুঁকিতে পড়তে হয়। চিকিৎসা শাস্ত্রে যক্ষ্মা প্রতিরোধে শিশুকে বিসিজি টিকা শিশুর জন্মের পরপরই সাধারণত 24 ঘন্টা বা কয়েকদিনের মধ্যে দেয়া সবচেয়ে ভালো। কিন্তু বরিশালে সিরিঞ্জের অভাবে গত 6 মাস ধরে বন্ধ এই টিকা দেয়া। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঝিনাইদহের কোন্ট চাঁদপুর জেনারেটরে মেশিনের ফিতায় ওড়না পেঁচে এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় সোমবার বিকেলে গৃহবধূ শিরিনা ছেলের স্কুলের খাবার নিয়ে যাওয়ার সময় ছেলের বন্ধুর জন্য খাবার নিয়ে যান উপজেলার মেইন বাস স্ট্যান্ড পাড়ায়। সেখানে বাড়ির ভেতরে কেক তৈরির কারখানায় ঢুকলে তার শরীরে থাকা ওড়না হঠাৎই জড়িয়ে যায় জেনারেটরের ফিতায়। এ সময় ওই গৃহবধূ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর উদ্ধার হয়েছে 7 বছর বয়সী শিশুর মরদেহ। সোমবার বিকেলে সদর উপজেলার উত্তর নরসিংদীপুর এলাকায় একটি পরিত্যক্ত জমি থেকে সৈকতের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, রোববার দুপুর থেকে শিশুটির সন্ধান পাচ্ছিল না পরিবার। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে শিশুটিকে না পেয়ে এলাকায় মাইকিং করেও বিকেলে পরিত্যক্ত জমিতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরিবারের অভিযোগ, প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শিশুটিকে। মেয়েও বসবি, আমার ছেলেও করবে, ছেলে এখন ছেলের মেয়ে বাপে। আলোর ঝলকানি পড়েছে গাইবান্ধার প্রত্যন্ত এলাকার প্রাথমিক স্কুলগুলোতে। দীর্ঘদিন পর শিক্ষার্থীরা নিয়মিত পাচ্ছেন টিফিন। শিশুদের পুষ্টি নিশ্চিতে সপ্তাহ জুড়ে দেওয়া হচ্ছে ডিম, দুধ, কলাসহ নানা সুষম খাবার। জেলার 2 উপজেলায় শুরু হয় স্কুল ফিডিং কার্যক্রম। ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে শিক্ষা খাতে। দিন দিন বাড়ছে স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা। গাইবান্ধা থেকে সোহেল রানার তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। বাচ্চাদের খুনসুটি আর কলকাকুলিতে মুখর বিদ্যালয় প্রাঙ্গণ। উপস্থিতি বেড়েছে ক্ষুদে শিক্ষার্থীদের।
গাইবান্ধার প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে একসময় দীর্ঘ হচ্ছিল ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা, কিন্তু বদলেছে সে চিত্র। শিশুদের পুষ্টি নিশ্চিতে দেয়া হচ্ছে সুষম খাবার। খাদ্য তালিকায় আছে কলা, ডিম, দুধ ও রুটি। সরকারের পাইলট ভিত্তিক প্রকল্প স্কুল পর্যায়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সদর ও পলাশবাড়ী উপজেলায় শুরু হয়েছে এ কার্যক্রম। ইতিমধ্যে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে শিক্ষা খাতে। আগে আমাদের স্কুলে খাবার দিত না, তো আমাদের খুব ক্ষুধা লাগতো, কিন্তু এখন আমাদের খাবার দেয়। রুটি পাই, কলা পাই, ডিম পাই, আমরা খাবার পাচ্ছি, আমাদের ক্ষুধা মিটে যাচ্ছে আর অন্যরাও খাবার পাচ্ছে। আমরা আগে টিফিন আনতাম না, অনেকে না খেয়ে থাকতো, অনেকে টিফিনেই বাসায় চলে যেত, তাদের পড়াশোনা অনেক ক্ষতি হতো। স্কুল পালানোর প্রবণতা, টিফিন আওয়ারে যে চলে যাওয়ার প্রবণতাটা ছিল, এটা এখন কমে গেছে অনেক, এবং উপস্থিতি আরও বেশি হয়ে গেছে। শিশুদের পুষ্টি উন্নয়ন এবং তাদের পুষ্টি বৃদ্ধি করা, আমরা এর সুফল অলরেডি পেতে শুরু করেছি। গাইবান্ধা সদরে 223টি ও পলাশবাড়ী উপজেলায় 216টি স্কুলে স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। দ্রুত পুরো জেলার সবকটি স্কুলেই স্কুল ফিডিং কর্মসূচি শুরু করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুষ্টি গুণাগুণ বজায় রাখার জন্য সকাল 10টার মধ্যে গরম সিদ্ধ ডিম আমরা সরবরাহ করছি। শুধু দুটো উপজেলায় নয়, সমগ্র গাইবান্ধা জেলাতেই এর কার্যক্রমটা সম্প্রসারণটা আসলে জরুরি। তো এ বিষয়ে নিশ্চয়ই উদ্যোগ গ্রহণ করা হবে। জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1466টি। একসময় যেখানে ক্লাস ফাঁকা থাকতো, এখন সেখানে উপচে পড়া উপস্থিতি। বিদ্যালয়গুলোতে রুটিন করে দেয়া হচ্ছে নানা পদের খাবার। এটি শুধু খাবার নয়, হয়েছে বিদ্যালয়ে আসার অনুপ্রেরণা। দ্রুত জেলার অন্য উপজেলাগুলোতেও এ কার্যক্রম সম্প্রসারণের দাবি স্থানীয়দের। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। আগামী এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে কোনো পরীক্ষক অনিয়ম করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সোমবার বিকেলে ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে এক সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন মন্ত্রী। এ সময় সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের পাশাপাশি খাতা মূল্যায়নে যথাযথ নিয়ম অনুসরণের নির্দেশ দেন তিনি। খাতা দেখা, একদম ইন ডিটেলস দেখার এই আইনটা আমি অ্যাড করেছি। ইন এডিশন টু দ্যাট আমি র্যান্ডম স্যাম্পলিং করব খাতা। মনে করেন ময়মনসিংহ বোর্ডের আমি 50টা খাতা র্যান্ডম নিয়ে নিলাম, নিয়ে এগুলিকে রিভ্যালুয়েট করলাম, করে দেখব যে এক্সামিনার ঠিক মতো খাতা দেখেছি কি না, লেখার মধ্যে বা একটা সরল অঙ্কের মধ্যে। লাস্টে আপনি ভুল করলেন, তার মানে আপনি 0 পাবেন না। আপনি যে স্টেপগুলো করেছেন এই পার্শিয়ালি দেখে আসছে কি না, এইগুলি মূল্যায়ন ঠিক মতো করে কি না, ন্যারেটিভ প্রশ্নের উত্তরগুলি মূল্যায়িত ঠিক মতো হয় কি না, আমরা এক্সামিনারকে আবার রিভেরিফাই করার জন্য এটাও আইনের ভিতরে রেখেছি। স্থগিত হওয়া শেরপুর 3 আসনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 9 এপ্রিল। নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ঝিনাইগাতি মিনি স্টেডিয়াম মাঠে জনসভা করেন বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। অবহেলিত পাহাড়ি অঞ্চলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান মাহমুদুল হক রুবেল। শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে জনসভা করেন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। বিজয়ী হলে এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন দাঁড়িপাল্লার প্রার্থী। প্রমাণ করে বাদল ভাইয়ের প্রতি আপনাদের কি পরিমাণ ভালোবাসা আছে, জামায়াত ইসলামের প্রতি আপনাদের কি। যশোরে ভেজাল দুধ তৈরির অভিযোগে 2 ব্যক্তিকে সর্বমোট 2,05,000 টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে কেশবপুরে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাসায়নিক ও তেলের সঙ্গে সামান্য দুধ মিশিয়ে নকল দুধ তৈরির সময় অপু ঘোষকে আটক করা হয়। তাকে 2 লাখ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। পরে দুধ পানি মিশিয়ে বিক্রির অভিযোগে গোবিন্দ ঘোষকে জরিমানা করা হয় 5,000 টাকা। অভিযানের সময় ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ এবং নকল দুধ ধ্বংস করা হয়। বিদ্যুৎ বা জ্বালানি ছাড়াই পাওয়া যেত সুপেয় এবং গৃহস্থলীর কাজে ব্যবহার্য পানি বিনা খরচে পৌরবাসীকে পানি সরবরাহের জন্য পৌরসভার স্থাপিত সবগুলো কূপ এখন দখলদারদের কবলে। একই সঙ্গে জায়গা দখল হলেও নির্বিকার পৌর কর্তৃপক্ষ। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন সোহেল রানা।
50 বছর আগেও এত বাড়ি ঘর ছিল না সবুজের পাহাড়। আজকের নলকূপ বা সাবমার্সিবল পাম্প ছিল কল্পনার বাইরে। তখন খাবার, গোসল সহ যাবতীয় প্রয়োজনে পানির উৎস ছিল একমাত্র কুয়া বা কূপ। সময়ের ব্যবধানে সেই কূপ এখন কেবলই স্মৃতি। শহরের চিত্রটাও ব্যতিক্রম ছিল না। আজকের শতবর্ষী পৌরসভার সেই মহকুমা বা মিউনিসিপ্যালিটির যুগে পানির উৎস বলতে কেবল কূপই ছিল ভরসা। স্থানীয়রা বলছেন 20 থেকে 25টি ইন্দারা বা কূপ ছিল গাইবান্ধা শহরে। পৌরসভার নথিতে মাত্র 5টি কূপ খুঁজে পেলেও বাস্তবে সবগুলোই দখল হয়েছে। পৌরবাসী বলছেন মধ্যপাড়া, খন্দকার মোড়, মাস্টারপাড়া, ব্রিজ রোড, সবুজপাড়ায় পৌরসভার মালিকানাধীন জায়গাসহ দখল হয়েছে সবগুলো কূপ। 25 থেকে 30টা বড় বড় ইন্দিরা থাকতো। ব্রিটিশরা এটা করছিল চৈতন্য দোকানের পাশে, যেটা এখন শোকয়েল হিসেবে বাড়িওয়ালা ব্যবহার করে, ওইখানে একটা ইন্দিরা আছে। এইরকম বহু ইন্দিরা যেটা এখন কেউ দখল করে নিছে। পৌরসভার প্রবীণ বাসিন্দারা বলছেন শহরের সার্কুলার রোডে 2টি ও রেল স্টেশন এলাকাতেও একটি কূপ ছিল। স্থানীয়রা বলছেন শহরের সার্কুলার রোডের এই জায়গাটিতে বছর 15 আগেও একটি ইন্দারা ছিল, যেই ইন্দারার পানি খাবার এবং গোসলের জন্য ব্যবহার করত স্থানীয় লোকজন। সেই জায়গাটিতে এখন গড়ে উঠেছে রমেশ সুইটস এবং ফুড ভিলেজের স্থাপনা। পৌরসভার মূল্যবান জায়গাসহ কূপগুলো বেদখল হলেও কান মাথা নাড়ছে না পৌর কর্তৃপক্ষ। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ চান পৌরবাসী। আমরা আসলে একটা গুড অ্যাকোয়াফায়ার হারাইছি, যেখান থেকে আমরা আমাদের সাস্টেনেবিলিটির যদি কথা বলেন, উইদাউট ইলেকট্রিসিটি, উইদাউট সামথিং, এটা একটা খুব ভালো সোর্স ছিল। পৌর এলাকায় কর্তৃপক্ষ কাগজে কলমে 5টি কূপ খুঁজে পেলেও পৌরসভার কি পরিমাণ জায়গার ওপর এসব কূপ খনন করা হয়েছিল তার কোনো তথ্য দিতে পারেনি পৌরসভা। এই কূপগুলো আমরা উদ্ধারের জন্য অলরেডি আমরা তথ্য সংগ্রহ করছি। এই কূপগুলো উদ্ধারের জন্য আমরা আগামী দিনে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং কাগজপাতি আমরা তুলে ফেলছি এবং আগামী দিনে আমরা এর ব্যবস্থা নেব। 1875 সালে গাইবান্ধা শহরের গোড়াপত্তন হয় আর 1923 সালে ঘাঘট নদীর তীরে গাইবান্ধা মিউনিসিপ্যালিটি নামে গড়ে ওঠে আজকের গাইবান্ধা পৌরসভা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে আয়োজিত মানববন্ধনে কায়েতপাড়া ইউনিয়নের ইউপি সদস্য মতিনের কুশপুত্তলিকা পড়িয়ে বিক্ষোভ করেন তারা। এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরে মতিন এলাকায় প্রভাব বিস্তার করে নানা অনিয়ম দুর্নীতি করে আসছে, এমনকি মাদক কারবারের সঙ্গে জড়িত তিনি। তাদের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত মতিনের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি, যা এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। দেখছেন ভোরের সময়। ঝালকাঠিতে আগুনে পুড়ে ছাই হয়েছে 10টি ঘর। সোমবার বিকেলে জেলা শহরের শ্মশানঘাট এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়, পরে দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের 9টি বসত ঘরে। আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। তীব্রতা বাড়লে জানানো হয় ফায়ার স্টেশনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসা আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। অতি দ্রুত সময় ছড়িয়ে পড়ছে, ফায়ার সার্ভিসও আসছে, কিন্তু কোনো কর্মে মানুষের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু ঘরগুলো সব ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসকে অবহিত করি যে এখানে আগুনের সূত্রপাত হয়েছে এবং সকল কৃতিত্বই তারা খুব দ্রুত সেখানে 5 মিনিটের ভিতর ফায়ার সার্ভিসের কর্মীরা এবং আমাদের অফিসার সহ তারা আসে এবং আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। গাজীপুরে আগুনে পুড়ল বস্তির একাধিক ঘর। সোমবার সন্ধ্যায় টঙ্গীর নিশাতনগর এলাকায় কলাবাগান বস্তির একটি ঘরে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতেও। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 30 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে
এরই মধ্যে পুড়ে যায় বস্তির বেশ কয়েকটি ঘর। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দেশে দিন দিন কমছে গমের আবাদ, সে জায়গা দখল করে নিচ্ছে ভুট্টা। গমের উৎপাদনশীলতা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে কৃষক অন্য ফসলের দিকে ঝুঁকছে। দিনাজপুরে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় উচ্চ ফলনশীল বাড়ি ৩৩ জাতের গমের বাম্পার ফলন সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট গমের ঘাটতি পূরণে সুপরিকল্পিত হাইব্রিড গম গবেষণা কর্মসূচি গ্রহণ করেছেন। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। খাদ্যশস্যের মধ্যে ধানের পর দ্বিতীয় অন্যতম ফসল গম। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে গমের চাহিদা প্রতি বছর বেড়েই চলেছে। দেশে গমের বার্ষিক চাহিদা ৭০ লাখ মেট্রিক টন, যেখানে দেশে উৎপাদন হয় ১১ লাখ মেট্রিক টন, বাকি অংশ আমদানি করতে হয়। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে জলবায়ুগত বৈশ্বিক সমস্যা, ভালো জাতের অভাব ও অন্যান্য শস্যের তুলনায় লাভ কম হওয়ায় কমছে গমের চাষ ও উৎপাদন। তবে চলতি মৌসুমে দিনাজপুরে উদ্ভাবিত আধুনিক ও উচ্চ ফলনশীল বাড়ি ৩৩ জাতের বীজ ব্যবহারের ফলে গমের উৎপাদন বাড়ছে। এটা বাড়ি গম ৩৩, এটা আমাদের ৩ মাস সময় লাগে, আর ফলনও ভালো, বিঘায় ২৫ থেকে ৩০ মনের ভিতরে আসে। ফলন খুব ভালো, সবচেয়ে গমের মধ্যে টপ ফলন এই ৩৩-এর। কৃষকগুলো আমরা অবশ্য লাভবান হই, এজন্য এই ফলনটাই বেশি করি। বর্তমানে গমের আবাদ বাংলাদেশ সরকারের অধীনস্থ অনেক রিসার্চ করে উন্নত জাতগুলো নিয়ে আসছে বাংলাদেশ। এখন গমের আবাদ ভালো হচ্ছে। গমের উৎপাদন বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কৃষকদের উৎসাহিত করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। উৎপাদনশীল আধুনিক যে উচ্চ ফলনশীল নতুন জাতগুলো আছে, তাপ সহনশীল, তারপরে হলো আপনার এই রোগ প্রতিরোধী, লবণাক্ততা সহিষ্ণু, এই জাতগুলো যদি আমরা সেইখানে সম্প্রসারণ করতে পারি তাহলে সারা দেশে গমের মোট উৎপাদন বাড়বে বলে আমরা আশা করি। এদিকে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট বলছে, উৎপাদন বাড়িয়ে আমদানির চাপ কমানোর লক্ষ্যে হাইব্রিড গম গবেষণা কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা গত 2 বছর হাইব্রিড গমের লোকাল হাইব্রিড গম উৎপাদন করেছি এবং সেই হাইব্রিড গমগুলো আমরা বিভিন্ন আমাদের আঞ্চলিক কার্যালয় এবং প্রধান কার্যালয়ে ট্রায়াল দিয়েছি। ট্রায়ালে দেখা গেছে যে আমাদের জাতগুলো 8 থেকে 26% পর্যন্ত ইল্ড ইনক্রিজ করেছে বেস্ট চেকের তুলনায়। এটা খুবই আশার কথা যে আমরা অল্প সময়ের ভেতরেই আমাদের লোকাল হাইব্রিড গমের উত্তম ইল্ড ইনক্রিজ পেয়েছি। 2025-26 মৌসুমে দিনাজপুরে 7,275 হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যদিও 2018 সালে জেলায় 10,000 হেক্টর জমিতে গম আবাদ হয়েছিল। সময় সংবাদ, দিনাজপুর। ভোরেই বিভিন্ন ধরনের মাছ বেচা কেনায় জমজমাট মানিকগঞ্জের তরা মৎস্য আড়ত। মাছের দরদামের খবর জানাতে এই মুহূর্তে মানিকগঞ্জের তরা মৎস্য আড়তে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। যাচ্ছে তার কাছে। ইউসুফ। পদ্মা, যমুনা, ইসামতি, ধলেশ্বরী, কালীগঙ্গাট এবং মানিকগঞ্জের আশপাশ যে খাল, বিল, নদী নালা রয়েছে, সেই দেশীয় মাছের ভরপুর মানিকগঞ্জের এইটা যে তরা মৎস্য আড়ত। তো ভোর থেকে এটা বেচা কিনা এটা কিন্তু এখন জমজমাট হয়ে উঠেছে। আমরা কিন্তু দেখছি বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে রয়েছে। আমরা সকাল থেকে বড় বড় বোয়াল দেখেছি, 2 থেকে 3 কেজি পর্যন্ত ওজনের বোয়ালটা এখানে বেচা কিনা হয়েছে 1200 থেকে 1300 টাকার মধ্যে প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে আসলে বেশিরভাগ মাছ কিন্তু সরবরাহ বাড়ায়, মাছের দাম কিন্তু আসলে কমেছে। প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের এবং দেশীয় মাছ পাওয়া যাচ্ছে, বিশেষ করে বোয়াল, রুই, কাতলা, বিভিন্ন মাছ। আমি আগেই বলেছিলাম যে 2 থেকে 3 কেজি ওজনের বোয়াল এখানে বেচাকেনা হচ্ছে 300 থেকে 1200 থেকে 1300 টাকার মধ্যে। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত প্রতি কেজিতে। রুই মাছ এখানে বেচাকেনা হচ্ছে প্রতি কেজি 180 থেকে 200 টাকার মধ্যে বেচাকেনা হচ্ছে এবং সপ্তাহ ব্যবধানে দাম কমেছে আপনার 10 থেকে 15 টাকা পর্যন্ত। এই যে ফলি মাছ, বিভিন্ন ধরনের ছোট মাছ, এগুলো কিন্তু বেচাকেনা হচ্ছে 500 থেকে 600 টাকার মধ্যে। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এছাড়াও কিন্তু মলা মাছ, বিভিন্ন ধরনের মলা মাছ এখানে বেচাকেনা হচ্ছে 300 থেকে 350 টাকা এবং 360
টাকা পর্যন্ত এখানে বেচাকেনা হচ্ছে। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে আসলে ছোট ছোট মাছের 20 থেকে 30 টাকা পর্যন্ত। এছাড়াও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে গুলশা মাছ, দেশীয় যে গুলশা সেটা 400 থেকে 420 টাকার মধ্যে বেচাকেনা হচ্ছে এবং দাম সপ্তাহ ব্যবধানে কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এছাড়াও কিন্তু কার্প জাতীয় মাছ এখানে পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের শোল মাছ, শোল জাতীয় মাছও পাওয়া যাচ্ছে, দেশীয় ট্যাংরা, পুঁটি এবং কি শিং মাছ এখানে দেখা যাচ্ছে। সেটা একদম টাটকা, সুস্বাদু এবং খুবই মানে আকর্ষণীয় মাছগুলো কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে এবং দেখে ঢাকা এবং দূর দূরান্তর পাইকাররা এখান থেকে কিন্তু কিনে নিচ্ছে। আমরা এখানে চিংড়ি মাছের বেচাকেনা দেখছি 1000 থেকে 1050 টাকা প্রকার ভেদে কিন্তু 1100 টাকা পর্যন্ত এখানে বেচাকেনা হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু সপ্তাহ ব্যবধানে এখানে প্রতি কেজিতে দাম আসলে কিছুটা বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। কাতলা মাছ এখানে বেচাকেনা হচ্ছে 320 থেকে 350 টাকার মধ্যে এবং কি সেটাও কিন্তু কমেছে দাম 15 থেকে 20 টাকা কমেছে। ছোট ছোট চিংড়ি, বাম এবং কি মলা, ঢেলা, যে দেশীয় কই আমরা আকর্ষণীয় কই আমরা এখানে লক্ষ্য করছি। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছও কিন্তু এখানে উঠেছে, বিশেষ করে লাল পোয়া এবং কি চাপলা, এই বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। এখানে লাল পোয়া বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকার মধ্যে। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। আর এই যে দেশীয় মাছ, যে ছোট ছোট বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু অর্থাৎ জেলেরা এখানে এসেছে মাছ নিয়ে ছোট ছোট পাত্রে এবং সেই মাছগুলো কিন্তু এখানে বেচাকেনা হচ্ছে ডাকের মাধ্যমে, অর্থাৎ এখানে কিন্তু হাট ডাকে বেচাকেনা হচ্ছে। আমরা সেই হাট ডাকের বেচাকেনার মধ্যে আমরা সেটাকে কেজিতে বলার চেষ্টা করছি। আকার ও প্রকার ভেদে কিন্তু মাছের প্রকার ভেদ পরিবর্তন হচ্ছে, অর্থাৎ দামের পরিবর্তন হচ্ছে। যে গুলশা মাছ অথবা ট্যাংরা মাছ অনেকেই বলেন, এই গুলশা বা ট্যাংরা মাছ এখানে বেচাকেনা হচ্ছে 400 থেকে 450 টাকার মধ্যে। সপ্তাহ ব্যবধানের দাম কিছুটা কমেছে, 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে বলে এখানকার যারা রয়েছে তারা বলছে। এবং কি বিভিন্ন ধরনের এখানে কিন্তু সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, এই সামুদ্রিক মাছও কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং কি সেটা বেচাকেনা হচ্ছে। আমরা এই যে আড়তটি রয়েছে ঢাকার ইচ্ছা মহাসড়কের তরা আড়তটি, এটা কিন্তু জেলার মধ্যে সবচেয়ে বড় আড়ত রয়েছে। এখানে বল মাছ এসেছে, এটা সামুদ্রিক বল মাছ, সেই বল মাছও খুবই আকর্ষণীয় আমরা দেখেছি। এটা বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকার মধ্যে। আসলে 10 থেকে 15 টাকা পর্যন্ত এখানে আসলে বাজার তারতম্য হচ্ছে সপ্তাহ ব্যবধানে। এছাড়া ছোট ছোট কই, কার্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের, যদি এই যে আড়তটির কথা একটু বৈশিষ্ট্য বলি, তো মানিকগঞ্জের মধ্যে সবচাইতে বড় আড়ত এবং এই আড়তটি কিন্তু আসলে ঢাকা এবং কি আশপাশের যে জেলার যে পাইকাররা এখান থেকে এসে থাকে এবং বেচা কিনা করে থাকে। আর এই মাছগুলো কিন্তু একদম ন্যাচারাল, সুস্বাদু এবং কি টাটকা পায় বলে কিন্তু সকাল থেকেই পাইকাররা, অনেক পাইকার আমরা দেখেছি সকাল থেকে তারা কিন্তু এখান থেকে ক্রয় করে কিন্তু তারা অলরেডি ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছে। আমরা এখন পর্যন্ত কিন্তু বেচা কিনা খুব জমজমাট দেখছি এবং কি সেই বেচা কেনার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে দূর দূরান্তর পাইকাররা টাটকা মাছ কেনার জন্য ঝুঁকে পড়ছে এইটা আড়তটিতে। এবং কি এখানে কিন্তু প্রত্যেক দিনই ভোর থেকে ঠিক 8টা পর্যন্ত এই আড়তটি থাকে এবং প্রতিদিন কিন্তু দেশি এবং কি খাল, বিল, নদী নালার মাছ সহ সামুদ্রিক মাছ কমপক্ষে 60 থেকে 70 লাখ টাকার মাছ এখানে বেচা কেনা হয় প্রতিদিন। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের তরা মৎস্য আড়ত থেকে সর্বশেষ তথ্য। মানিকগঞ্জের তরা মৎস্য আড়তে জমজমাট মাছের বেচাকেনা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। যুদ্ধবিরতি না মানতে চাইলে ইরানে ভয়াবহ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে কথা জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প আরও বলেন, স্থানীয় সময় মঙ্গলবারই চালানো হতে পারে সেই ব্যাপক হামলা। এদিকে তেহরানের 10 দফার শর্ত অনুযায়ী কোনো অস্থায়ী যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চায় তারা। এরই মধ্যে ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইরান। এমনকি মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস ত্রিপোলিতে হামলার দাবি করেছে আইআরজিসি, যদিও তা অস্বীকার করেছে পেন্টাগন। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপছে ইসরায়েলের তাইর দেব্বা, মারাকা, কিরিয়াত শামোনা ও সাসা। ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের অন্তত 28টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ব্যবহার করায় এই অবস্থা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং অন্যান্য ঘাঁটি। এতে কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। মার্কিন উভচর যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি, যদিও দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেনাবাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায় ইরানের সাউথ পার্স পেট্রোকেমিক্যাল স্থাপনায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় শক্তিশালী আঘাত করেছে ইসরায়েল। এটি ইরানের প্রায় 50% পেট্রোকেমিক্যাল উৎপাদন করে। এছাড়া তেহরান, ইয়াজদ ও ইস্পাহানের শিল্প ও সরকারি কেন্দ্রে বিস্ফোরণ হয়েছে। এমনকি ইরানের জাজদ প্রদেশে পারমাণবিক গবেষণা কেন্দ্রেও লক্ষ্যবস্তু হয়েছে। এছাড়া লেবাননের নাবাতিয়া ও টাইর অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 41টি গ্রামে মানবিক ক্ষতি হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। এর মধ্যেই হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দেয় তবে তিনি 1 রাতের মধ্যে দেশের সব সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবেন। 4 ঘন্টার মধ্যে আগুন ও বিস্ফোরণে সব নষ্ট হবে। আরও বলেন, স্থানীয় সময় মঙ্গলবারই চালানো হবে ব্যাপক হামলা। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা ইরানের প্রতিরক্ষা মনোবলকে দুর্বল করতে পারবে না। ইরান হরমুজ প্রণালীর নিরাপদ পারাপারের জন্য নিজস্ব শর্ত রেখেছে। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের হুমকি দিয়েছেন। এই হুমকি বাস্তবায়িত হলে লাখো কোটি টাকার অবকাঠামো জনজীবন বিপন্ন হবে। তেহরান সতর্ক অবস্থানে রয়েছে, আর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বিগ্ন। হরমুজ প্রণালী না খোলার পরিপ্রেক্ষিতে ইরানের গুরুত্বপূর্ণ সেতুগুলো ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে সেতু দিবস হিসেবে উল্লেখ করেছেন। এর আগে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, স্কুল, গবেষণা কেন্দ্র এবং ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে বিমান হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়তে পারে। গত সপ্তাহে কারাচ শহরের নতুন B1 সেতু বিমান হামলায় ধ্বংস হয়। তখন নওরোজ উদযাপনের সময় সেতুর নিচে পিকনিকে থাকা 8 জন নাগরিক নিহত হন। সেতুটি তখনও অসম্পূর্ণ ছিল। বিশ্লেষকরা এটিকে ইরানের উন্নয়ন ধ্বংস কৌশলের অংশ হিসেবে দেখছেন। ইরানের সেতু ব্যবস্থাপনা অনুযায়ী দেশটিতে প্রায় 3 লাখ সেতু রয়েছে। এর মধ্যে বড় এবং গুরুত্বপূর্ণ 5টি সেতু রয়েছে। পারস্য উপসাগর সেতু কেশম দ্বীপে অবস্থিত 3.4 কিলোমিটার দীর্ঘ এটি ভারতে ও রাশিয়ার সঙ্গে আন্তর্জাতিক পরিবহন করিডোরের অংশ। উর্মিয়া লেক সেতু তাবরিজ ও উর্মিয়াকে সংযুক্ত করে। এটি 1.7 কিলোমিটার দীর্ঘ এবং ধ্বংস হলে পরিবহন ও পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। এছাড়া সাদ্র মাল্টিলেভেল এক্সপ্রেসওয়ে সেতু তেহরান শহরে দৈনিক লাখ লাখ মানুষ এটি ব্যবহার করে। ধ্বংস হলে নগর চলাচল বিপর্যস্ত হবে। কারণ 4 আর্ক সেতু শাহরি কোর্ট ও ইজেকে সংযুক্ত করেছে। বাঁধের উপর অবস্থিত হওয়ায় বোমাবর্ষণ হলে প্লাবন হতে পারে। গাদির কেবল স্টেট সেতু আহবাজে অবস্থিত। এটি কারুন নদীর উপর অবস্থিত ইরানের তেল ও স্টিল শিল্প কেন্দ্রকে সংযুক্ত করেছে। এই সেতুগুলো ধ্বংস করলে শুধু নগর ও প্রাদেশিক যোগাযোগ ব্যাহত হবে না, অর্থনৈতিক ক্ষতি, জনজীবনের ঝুঁকি এবং পরিবেশগত বিপর্যয়ও ঘটতে পারে। আন্তর্জাতিক ও জাতীয় পর্যবেক্ষকরা এই হুমকিকে গুরুতর বলে মনে করছেন। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিক্ষোভে অস্ত্র সরবরাহের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবাদকারীদের অস্ত্র সহায়তার দাবি তেহরানের বিদেশি ষড়যন্ত্রের অভিযোগকে নতুন মাত্রা দিয়েছে, যদিও কোনো নতুন অস্ত্র সহায়তা পায়নি বলে জানিয়েছেন কয়েকটি কুর্দি সংগঠন।
ইরানে চলমান যুদ্ধের মধ্যে দেশটিতে হওয়া সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডিসেম্বর ও জানুয়ারির বিক্ষোভের সময় যুক্তরাষ্ট্র ইরানের সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তা দিয়েছিল। তার বক্তব্য অনুযায়ী কুর্দি নেটওয়ার্কের মাধ্যমে প্রতিবাদকারীদের কাছে অস্ত্র পৌঁছানোর বিষয়টি আলোচনায় আসে। এতেই ওয়াশিংটনের সরাসরি সম্পৃক্ততার ধারণা তৈরি করেছে। এই ইঙ্গিত তেহরানের দীর্ঘদিনের অভিযোগকে আরো জোরালো করে তুলেছে। আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভ উস্কে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করেছিলেন। ইরানি নেতৃত্বের দাবি, বিক্ষোভে সহিংসতা ও প্রাণহানির পেছনে বিদেশি মদতপুষ্ট গোষ্ঠীগুলোর ভূমিকা ছিল। তবে এ বিষয়ে ভিন্ন মত রয়েছে। কুর্দি কয়েকটি সংগঠন জানিয়েছে তারা কোনো নতুন অস্ত্র সহায়তা পায়নি এবং আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার পক্ষেই অবস্থান নিয়েছিল। এ কারণে ট্রাম্পের ইঙ্গিত কতটা বাস্তবতার প্রতিফলন তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়ন থেকে শুরু হয়ে তার সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী দমন অভিযানে হাজার হাজার মানুষ নিহত এবং বিপুল সংখ্যক মানুষ গ্রেপ্তার হন। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য ও পাল্টা অভিযোগ ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং বিরোধী গোষ্ঠীগুলোর অবস্থানে প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের বেসামরিক নাগরিকদের অবকাঠামো ধ্বংস করা হবে। ট্রাম্পের এমন হুমকি নিয়ে যুক্তরাষ্ট্রে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। ডেমোক্র্যাটরা প্রেসিডেন্টের মানসিক স্থিতি নিয়ে উদ্বিগ্ন হলেও রিপাবলিকানরা তার অবস্থান সমর্থন করছে। তেহরানও হুমকির মধ্যে দৃঢ় প্রতিরোধ বজায় রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে একটি কটূক্তিপূর্ণ বার্তায় ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে আক্রমণের হুমকি দেন। বার্তায় ব্যবহৃত ভাষা ও ধর্মীয় উল্লেখ বিশ্বের অনেক দেশকে হতবাক করে দিয়েছে। আইন ও আন্তর্জাতিক মানবিক বিধি অনুযায়ী এটি যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়তে পারে। কংগ্রেসের ডেমোক্র্যাটরা প্রেসিডেন্টকে অস্থির ও বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করেছেন। ইয়াসমিন আনসারি 25তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন। হাকিম জেফ্রিস ও বার্নি স্যান্ডার্স সহ অন্যান্য নেতা ট্রাম্পের হুমকিকে অনৈতিক ও অমানবিক হিসেবে অভিহিত করেছেন। সিনেটর অ্যালিসা স্লটকিন উল্লেখ করে বলেন, বেসামরিক নাগরিক লক্ষ্যবস্তু হলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় এরই মধ্যে স্কুল, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা কেন্দ্র ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আইনের দৃষ্টিকোণ থেকে সামরিক কর্মকর্তাদের যুদ্ধাপরাধে অংশ নিতে নির্দেশ দেওয়া যায় না। তবে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং কংগ্রেসম্যান ডন বেকন ট্রাম্পের অবস্থানকে সমর্থন করেছেন। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান ইস্যুতে দূরত্ব রাখছে উত্তর কোরিয়া। কৌশলগতভাবে নতুন বার্তা পিয়ংইয়ংয়ের। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সংলাপের পথ খুলতেই অস্ত্র সহায়তা থেকে বিরত থাকার ইঙ্গিত। এদিকে ক্ষমতার উত্তরাধিকার নিয়েও শুরু হয়েছে নতুন জল্পনা। সামনে আসছে কিম জং উনের পরিবারের নাম। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছে, ইরানকে ঘিরে চলমান যুদ্ধে পিয়ংইয়ং দূরত্ব বজায় রাখছে। উত্তর কোরিয়া থেকে তেহরানের কাছে অস্ত্র বা সামরিক সরঞ্জাম পাঠানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে ধারণা দেওয়া হয়েছে। এই অবস্থানকে ভবিষ্যৎ কূটনৈতিক হিসেবের অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষণে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরায় শুরু করার সম্ভাবনা তৈরি করতেই এই সতর্ক অবস্থান নিয়েছে পিয়ংইয়ং। যদিও তারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার সমালোচনা করেছে, তবু ইরানের বিষয়ে তাদের প্রতিক্রিয়া তুলনামূলকভাবে নরম ও সীমিত রাখা হয়েছে। একই সময় অভ্যন্তরীণ রাজনীতিতেও নজর কাটছে নতুন ইঙ্গিত। কিম জং উন তার কিশোরী কন্যাকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করছেন বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক এক সামরিক প্রদর্শনীতে তার উপস্থিতি ও ট্যাঙ্ক চালানোর দৃশ্যকে উত্তরাধিকার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এর আগে উত্তরসূরি হিসেবে কিম ইও জং এর নাম আলোচনায় থাকলেও নতুন এই ইঙ্গিত রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের আভাস দিচ্ছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্কেও সাম্প্রতিক এক ঘটনায় দুঃখ প্রকাশের মাধ্যমে সীমিত কূটনৈতিক সাড়া দিয়েছে পিয়ংইয়ং। 56 বছর আগের রেকর্ড ভেঙে 4 জন নভোচারী এখন পৃথিবী থেকে সর্বাধিক দূরত্বে পৌঁছেছেন। চাঁদের দূরবর্তী অংশের ফ্লাইবাইরে তারা অজানা ভূপৃষ্ঠের ছবি ও তথ্য সংগ্রহ করছেন। নাসার চাঁদে যাওয়ার অভিযান আর্টেমিস 2 নভোচারীরা 4,171,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অ্যাপোলো 13 রেকর্ড ভেঙেছে। সর্বোচ্চ দূরত্ব হবে প্রায় 4,06,788 কিলোমিটার। এটি মানব ইতিহাসে সর্বাধিক দূরত্ব। ফেরার পথে ওরিয়ন ক্যাপসুল ফ্রি রিটার্ন ট্রানজেক্টরিতে পৃথিবীর দিকে আসবেন তারা। যাত্রা প্রায় 4 দিন দীর্ঘ হবে। ফ্লাইবাই চলাকালীন ক্রু চাঁদের দূরবর্তী পৃষ্ঠের অজানা এলাকা
পর্যবেক্ষণ করবেন। একটি ছবি দেখায় ওরিয়েন্টাল বেসিন চাঁদের বিশাল একটি গর্ত, যা আগে শুধুমাত্র অপ্রাণিত মহাকাশ মিশনের মাধ্যমে দেখা গিয়েছিল। প্রযুক্তির উন্নতির পরও মানব চোখের পর্যবেক্ষণ সবচেয়ে কার্যকর, কারণ চোখের রিসেপ্টর সংখ্যা কোনো ক্যামেরার তুলনায় অসীম। কমান্ডার রিড ওয়াইজম্যানের নেতৃত্বে ক্রুতে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হলেন ভিক্টর গ্লোভার, প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী, ক্রিস্টিনা কচ, প্রথম নারী নভোচারী এবং জেরেমি হ্যানসেন, প্রথম নন আমেরিকান নভোচারী। ফ্লাইওয়ের প্রায় 40 মিনিটের জন্য সকল যোগাযোগ বন্ধ থাকবে, কারণ ক্রু চাঁদের পেছনের অংশ অতিক্রম করবে। ফ্লাইওয়েটি আর্টেমিস 3 এবং আর্টেমিস 4 এর জন্য গুরুত্বপূর্ণ। নভোচারীরা চাঁদের পৃষ্ঠের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে নোট নেবেন। নাসার প্রধান জ্যারেট আইজ্যাকম্যান বলেছেন, এই মিশন ভবিষ্যতের লুনার ল্যান্ডিং ও মহাকাশ গবেষণার পথ সুগম করবে। নাদিম মারজান, সময় সংবাদ। তদন্ত রিপোর্টে অস্বচ্ছতা না পেয়ে পরিচালকদের পদত্যাগ করতে বাধ্য করছে বিদ্রোহী ক্লাবগুলো। সাবেক ক্রীড়া উপদেষ্টার পর এমন অভিযোগ তুললেন বিসিবি পরিচালক আদনান রহমান দীপন। দেন দরবারের খেলায় কেউ কেউ নিজে থেকেও সরে দাঁড়াচ্ছেন বলে শঙ্কা তার। ঘরোয়া ক্রিকেটের অচলাবস্থা কাটাতে এবার হস্তক্ষেপ চান ক্রীড়া প্রতিমন্ত্রী। রোববার তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যতা ছিল দেশের ক্রিকেটে। এই প্রতিবেদনে ভর করে এদিনই ভেঙে দেয়া হবে বর্তমান বোর্ড, এমন আশায় ছিলেন কেউ কেউ। তবে সোমবার পর্যন্ত এমন কোনো উদ্যোগ নেয়নি ক্রীড়া পরিষদ। গুঞ্জন আছে স্পর্শকাতর বিষয় হওয়ায় সময় নিতে চাচ্ছেন বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী। আর তাতে তামিম ইকবালের নেতৃত্বাধীন প্যানেল বিকল্প পথে হাঁটছে বলে আলোচনা নানান মহলে। একের পর এক পরিচালকের পদত্যাগের হিড়িক সে অভিযোগের পালে হাওয়া দিচ্ছে। বোর্ড মিটিংয়ে সবকিছু পজিটিভ কথা বলে বেরিয়ে যে আপনি রেজিগনেশন করেন, সেটা তো ভাই আমি উত্তর দিতে পারবো না কার ভিতরে কি আছে। যতগুলি রেজিগনেশন লেটারে সবাই বলছে ব্যক্তিগত, কিন্তু 5 মাসের মধ্যে কি এমন প্রবলেম হলো যেটা আমরা নিজেরা ডিসকাশন করে প্রবলেমটা সলভ করতে পারলাম না বা চেষ্টা হলো না, সেটা আমার মাথায় কাজ করে। রোববার তৃতীয় বিভাগের ক্লাবগুলোকে আলোচনায় ডাকা হলেও উপস্থিত ছিল মাত্র 5টি। 8 তারিখে বসার কথা ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সাথে, সেখানেও কোরাম পূর্ণ হবার সম্ভাবনা নেই। দেশের ক্রিকেট অচল হয়ে থাকলেও ক্লাবগুলোকে মাঠে ফেরানোর সরকারি উদ্যোগ দেখা যায়নি। সিজিএম চেয়ারম্যানের পছন্দ এর আন্ডারে খেলবো, ফাইন, ওই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে নিব, ওটারও একটা সলিউশন। আপনি বোর্ড অবৈধ কি বৈধ এটা তো সময় বলে দেবে। সব রকম আন্দোলনই তো আপনারা করছেন না। খেলাটা বন্ধ কেন? 300, 400, 500 বা ওভারঅল 1000-2000 ছেলের জীবন নিয়ে তো খেলার অধিকার। তাহলে আমি কি ক্রিকেটকে সার্ভ করতে আসছি? এতদিন না হলেও তাই এবার ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্বারস্থ হতে চায় সিসিডিএম। ক্লাবগুলোকে রাজি করানো না গেলে লিস্টে ক্রিকেট মাঠে গড়ানোর সামর্থ্য বিসিবির নেই বলে জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান। প্রতিমন্ত্রীর সাথে আমরা অফিসিয়ালি এখন বসতে পারি, সময় চাবো আমরা 8 তারিখের পরে ইনশাল্লাহ। প্রতিমন্ত্রী সাহেবের কাছে গেলাম, যা হচ্ছে না আপনি বলে দেন, সেটাও তারা কতক্ষণ শুনবে সেটাও আমি নিশ্চিত না। স্বাধীনতা পরবর্তী সময়ে মাত্র 3 বার ঢাকা প্রিমিয়ার লিগ নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে বাংলাদেশের ক্রিকেটারদের অনুশীলনের জন্য স্পিন বোলিং মেশিন আনলো ক্রিকেট বোর্ড। 20 বছর আগে থেকে যে প্রযুক্তি ব্যবহার করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এতদিন পর সেই একই প্রযুক্তি পাবে টাইগার ক্রিকেটরাও। ভ্যাট বাদে প্রায় 15 লাখ টাকায় কেনা হয়েছে স্পিন বোলিং মেশিন। মার্লিন বাই বোলা নামের এই প্রযুক্তি বসানো হয়েছে আউটার স্টেডিয়ামে। একটা নতুন বোলিং মেশিন গণমাধ্যম থেকে ক্রিকেটার, যা সবার আগ্রহের কেন্দ্রে। হেড কোচ ফিল সিমন্সও বারবার দেখে বোঝার চেষ্টা করছেন এই মেশিনটা কতটা কাজে লাগবে তার শিষ্যদের ব্যাটিং উন্নতিতে। মিরপুরে বোলিং মেশিন এর আগেও দেখা গেছে, কিন্তু এটা পুরোপুরি ভিন্ন। নাম মার্লিন বাই বোলা, স্পিন বোলিং মেশিন। তবে বাংলাদেশে এটা নতুন হলেও বিশ্ব ক্রিকেটে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে আরো 20 বছর আগে থেকে। মূলত স্পিন বোলারদের টার্ন আর গতির তারতম্য এর পার্থক্য অনুশীলন করতেই আনা হয়েছে এই মেশিন। অফ স্পিন, লেগ স্পিন এবং স্ট্রেইট বলটা করা যায়। কিছু স্পিনার আছে জোরে বোলিং করে, কিছু স্পিনার আছে আস্তে বোলিং করে, সেই পেসটাও কন্ট্রোল করা যায়। পাশাপাশি এটা দুইভাবে অপারেট করা যায়, ম্যানুয়ালি আছে
আছে। আবার যদি কোনো ব্যাটসম্যান যদি চিন্তা করে যে না আমার এখানে কোচ নাই বা আমার সাপোর্টিং হ্যান্ড নাই, তাহলে অটোমেটেডভাবে একটা টাইমার সেট করে এটা অটোমেটিকলি একসাথে প্রায় 25 থেকে 30টা বল একসাথে ইউজ করা যায়। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে এই প্রযুক্তি থাকলেও এশিয়া অঞ্চলে এর ব্যবহার খুবই কম, দামও প্রায় 15 লাখ টাকা। আপাতত শুধু ন্যাশনাল টিম হলেও জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও পারবেন এই প্রযুক্তির ব্যবহার করে অনুশীলন করতে। সচরাচর সাবকন্টিনেন্টে এই বোলিং মেশিনটা খুব একটা বেশি ইউজ হয় না, কারণ আমরা জানি সাবকন্টিনেন্টে পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশে স্পিন বোলারের সংখ্যা অনেক বেশি। মূলত এটা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এইসব দেশে ইউজ হয়। এদিকে সম্প্রতি স্পিন বোলিং কোচ হিসেবে বিসিবির সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। শুধু জাতীয় দলই নয়, তার দায়িত্বের পরিধি আরও বেশি। সবার একটা ভুল ধারণা আছে উনি হয়তো জাতীয় দলের শুধুমাত্র জাতীয় দলের জন্য কাজ করবেন, ব্যাপারটা এরকম না। অ্যাজ আ মেন্টর উনি বিভিন্ন স্কোয়াডের সাথে কাজ করবেন, ন্যাশনাল টিম হতে পারে, আন্ডার-19 হতে পারে, এইচপি হতে পারে, টাইগার্স হতে পারে। বিসিবির সঙ্গে 1 বছরের চুক্তি করেছেন মোহাম্মদ রফিক। তামিম হোসেন, সময় সংবাদ। 5 আগস্ট দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন সাকিব আল হাসান। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানালেন ফিরতে চান দেশের ক্রিকেটে। দেশের স্বনামধন্য এক দৈনিক পত্রিকায় একটি সাক্ষাৎকার ছাপা হয় সাকিবের। সেখানে রাজনীতি এবং নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন অলরাউন্ডার। কিন্তু দিনভর নেটিজনদের ভেতরে তা নিয়ে অনেক আলোচনা হলে এবার নিজেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিষয়গুলো পরিষ্কার করলেন তিনি। জানালেন আপাতত রাজনীতি নয়, ক্রিকেট মাঠে ফেরাতেই তার সমস্ত মনোযোগ। শুধু তাই নয়, লাল সবুজ জার্সি গায়ে সমর্থকদের আরও আনন্দের মুহূর্ত এনে দিতে চান তিনি। হাসি মুখে ঘরের মাঠে নিজের ক্যারিয়ারের ইতি টানার পুরনো ইচ্ছাটাও আবার প্রকাশ করলেন সাকিব। পাশাপাশি ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতির মাঠে নামার কথাও জানান তিনি। দেশের উন্নয়নে কাজ করার আগ্রহ দেখিয়েছেন মিস্টার 75। এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের মূল মঞ্চে এবার বাংলাদেশের টিকে থাকার লড়াই। ব্যাংককের নমথামবুড়িতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ড এবং চীনের বিপক্ষে হেরে খাদের কিনারায় থাকলেও গোল পার্থক্যের সমীকরণ এখনও টিকে আছে পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্নে। যে কোনো মূল্যে তা পূরণে মরিয়া বাটলার বাহিনী। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। তপ্ত রোদেও ক্লান্তি নেই, বরং চোখে মুখে কেবলই ঘুরে দাঁড়ানোর জেদ। ব্যাংককের আলপাইন ট্রেনিং ক্যাম্পে সকাল থেকেই শুরু হয়ে যায় বাংলাদেশের বাঘিনীদের রণকৌশল সাজানোর কাজ। একদিনের রিকভারি ব্রেক শেষে পুরো দল এখন মানসিকভাবে চাঙ্গা। থাইল্যান্ড এবং চীনের বিপক্ষে হারলেও পারফরমেন্সে যে উন্নতি ছিল সেটাই এখন বড় পুঁজি। গ্রুপ এ থেকে চীন এবং থাইল্যান্ড ইতোমধ্যে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। তবে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী 3 গ্রুপের সেরা 2 তৃতীয় স্থান অধিকারী দল পাবে পরের রাউন্ডের টিকিট। সেখানেই উজ্জ্বল বাংলাদেশ। উজবেকিস্তান বা চাইনিজ টাইপের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় ভিয়েতনামের বিপক্ষে একটা জয় খুলে দিতে পারে সমীকরণের জটিল দুয়ার। আজকে হচ্ছে আমরা ভালো একটা ট্রেনিং সেশন করছি, কোচ আমাদের ফিনিশিং ড্রিল করাইছে। আমাদের এর আগের ম্যাচে চায়নার ম্যাচে যা ভুল ত্রুটি হয়েছে আজকে তা ধরে দিয়েছে। আলহামদুলিল্লাহ টিমের সবাই সুস্থ আছে, ভালো ম্যাচ আছে ভিয়েতনামের বিপক্ষে। তো ওই ম্যাচে আমরা হচ্ছে জেতার চেষ্টা করব। তো আমাদের কোচ যেভাবে বলবে খেলার জন্য আমরা সেইভাবে প্লে করব। শেষ অনুশীলনে গুরুত্ব পেয়েছে ফিনিশিং এবং সেট পিস। সাগরিকারা ফর্মে থাকলেও চীনের বিপক্ষে গোল মিসের মহড়া ভাবাচ্ছে কোচ পিটার বাটলারকে। তাই আজ গোলপোস্টের সামনে প্রীতি সাগরিকাদের নিয়ে আলাদা কাজ করেছেন কোচিং স্টাফরা। আমরা কোচেরা সবসময় আত্মবিশ্বাসী এবং প্লেয়াররা বুঝতে পেরেছে তারাও আত্মবিশ্বাসী, কারণ ম্যাচ বাই ম্যাচ তারা ভালো করেছে। আমরা 2টা ম্যাচ লস করেছি, বাট প্লেয়াররা খুব চেষ্টা করেছে তাদের সেরাটা দেওয়ার জন্য। তারা আগামীকাল সেরাটা দিয়েই তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চেষ্টা করবে, কারণ আমরা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার উইন করে যাওয়ার একটা পসিবিলিটি আমাদের আছে। প্রস্তুতি শেষ, এবার মাঠের লড়াইয়ে সমীকরণ মেলানোর পালা। নন্থাবুরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে বাঁচা মরার এই লড়াই, যেখানে কেবল জয় নয় বড় ব্যবধানের জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এই ছিল ভোরের সময় এখনকার আয়োজন। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী মেজবাউল আলিফ। ধন্যবাদ ধ্রুব। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।